হ্যালো। ইতিমধ্যে অপরাহ্ন প্রায়, এখনো 3 মিনিট বাকি আছে। আমরা শুরু করতে যাচ্ছি একটা বিশেষ আলোচনা। আপনারা যারা আমরা এই উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছি বিভিন্ন সংস্থায় বলেন বা যাই বলেন, বা ইন্ডিভিজুয়াল হিসেবে বলেন, আমরা জানি যে কিছু কিছু বিষয় লেফট আউট হয়ে যাচ্ছে। যখনই লেফট আউটের ব্যাপারটা থাকে তখনই মনে হবে যে হাউ টু ব্রিং দেম ইন দ্য মেইন কোর্স। সো আমরা বলছিলাম আজকের এই আলোচনা যে সভাটা বা অধিবেশনটা আমরা করব, আমরা এটা চাচ্ছি এভাবে সাজাতে, আমি হয়তো জাস্ট সূত্রধরের ভূমিকা পালন করব বা মডারেট করার জন্য যেটুকু করা লাগে, আমার কথা কম। এখানে 4জন এক্সপার্ট প্যানেলিস্ট আছেন, তারা তাদের কথা বলবেন। আরেকটি বিষয় হলো যে শুধুমাত্র এখান থেকে কথা হবে না, আপনারা যারা আজকে অভিজ্ঞ কার্যক্রম পরিচালনায় এবং বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সাথে কাজ করছেন, তারাও কথা বলবেন, আমরা তাদের কথাও শুনবো। So what I'm trying to do is that for Tomoko is that it would be a very live discussion thing. The topic of today's discussion is inclusiveness. Now, just I'd like to highlight 3 particular points here. স্যার, এক্সকিউজ মি, শুরু করার আগে আমাদের অতিথিবৃন্দকে একটু ফুল দিয়ে বরণ করে নিতে চাচ্ছি। সরি, এই যে শুরু করতে আমাদের ইন্টারাপ্ট হয়ে গেল। এনিওয়ে, আমার মাস্টার অফ সেরিমনি উনি বলছেন যে আমাদের অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় নাই, তারা ফুল দিয়ে বরণ করতে চাচ্ছেন। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। See, you have got, and I have already received the flower. No, the others should have. Oh. No, but they will come to give you directly. Tony Michael Gomez, yeah. Mashpika Jaman Satya. And Topa Majumdar. ফিরে আসি আমাদের আলোচনায়। যখন আমরা ইনক্লুসিভনেস সম্পর্কে বলছি, বাংলায় আমরা বলি অন্তর্ভুক্তিকরণ, মানে অনেকে বাংলাটাকেই কঠিন মনে করে, কাজে আমরা ইনক্লুসিভিটি, ইনক্লুসিভনেস, ইনক্লুডনেস এই কথাগুলো একটু হয়তো বেশি বেশি বলবো। তো যখনই আমরা এই শব্দটা উচ্চারণ করি তখনই স্বাভাবিকভাবে চলে আসে যে ওকে, সামথিং ইজ লেফট আউট অর উই হ্যাভ এক্সক্লুডেড সামথিং। সো এক্সক্লুশন কেন আসছে, কেন আমরা মনে করছি যে এটা আসলে তাদেরকে ইনক্লুড করা উচিত? তো কারা কারা এক্সক্লুডেড হচ্ছে, কেনই বা হচ্ছে, why it is happening? So let our expert panelist, I'll request you to highlight those things. Especially আজকের আলোচনায় কিন্তু আমরা দুটো বিষয়ে বেশি জোর দিব। একটা হলো SRHR, প্রজনন, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারে এক্সক্লুশনটা কি হচ্ছে। And obviously this boundary, that is, we need to think about the context of Bangladesh. We are not at United States or Germany or even Malaysia or Japan. So as we are here in Bangladesh, we need to think about the contextualization of Bangladeshi society, Bangladeshi culture, Bangladeshi practice. These are the things we need to think also. So not only that, আমরা যেটা চাইবো যে এই আমরা তারা এক্সক্লুড হয়ে যাচ্ছে, কি করলে বা কি ধরনের কৌশল নিলে আমরা তাদের
ইনক্লুসিভনেসটাকে এনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি। দ্যাট শুড বি অ্যানাদার হাইলাইটিং এরিয়া উই হ্যাভ টু ফোকাস ইন। সো আমি বেশি না কথা বলে প্রথমেই আমাদের এখানে যারা বিজ্ঞ ব্যক্তিত্বরা রয়েছেন, প্রথমে আমি টনি মাইকেল গমেজের কাছে যাব এবং টনি no, he has the microphone. Yeah. So Tony, I become high tech. when we talk about the inclusiveness, what you feel? আপনার অনুভূতিটা কি? or অনুভূতিটা আসলে কি হওয়া উচিত? That sort of thing. আমি কয়েকটা প্রশ্ন একটু বলে দিই আপনার কিউ ধরার জন্য। Maybe you can speak in your own way. আমরা আপনাকে যখন পরিচয় করিয়ে দিচ্ছিলাম তখন আমি দেখলাম আপনার মাথায় অনেকগুলো হ্যাট। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অ্যাডভোকেসি, কমিউনিকেশন, এই বিষয়গুলোর আলোকে আপনার চিন্তাটা কি একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন? এবং আমি আবারও যেটা বলেছিলাম যে এনশিওরিংটা কিভাবে করা সম্ভব। আর যেহেতু আপনি কেয়ার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আমি বলবো যে হ্যাঁ আপনার অর্গানাইজেশনের এই বিষয়গুলো নিয়ে কি চিন্তা ভাবনা? Thank you. Am I Yeah. audible? Yeah. Okay. Thank you so much. Thank you, Nur Bhai. Amake dawat dejar jonno. Thank you, IPPF, for this nice initiative. I mean, I know IPPF for a certain time, at least for last 20 years, and I shared with you my emotional attachment to IPPF and how IPPF patronizing this agenda for last 2 decades or so. So on that response from Care hat and my personal and professional experience for last more than 2 decades, দুটো বিষয় যদি আমি বলি। একটা হচ্ছে যে ধরা যাক একটু আগে গান শুনছিলাম, তো যদি আমাকে গান গাইতে বলা হতো তাহলে আমি হয়তো এই গান গাইতাম না যেটা আমি শুনেছি। আমি গাইতাম হচ্ছে যে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকে চাই। কারণ এই 4টা লাইনের মধ্যে প্রেমও আছে, কামও আছে, যৌনতাও আছে, কিন্তু ইন এ ভেরি পোয়েট্রিক্যাল মেথডে এটা ডেসিমিনেট হচ্ছে। সো যতজন গাইবে ততজনের ভেতরে এই বোধ কাজ করবে। সো আম লিঙ্কিং দ্য টপিক টু SRHR, যে আজকে যে ড্রামাটা আমরা এখানে দেখেছি, দ্য ইয়াং পিপল দে ওয়ার পারফর্মিং, আই ডিডন্ট সি এনি প্রোগ্রেস ফর লাস্ট 20 ইয়ার্স। 20 বছর আগেও বিসিসিপিতে থাকতে জানতে চাই, জানাতে চাই করার সময়ও কিন্তু একই নাটকটাই করতে হতো। সো দ্যাট আমি যদি সেলফ ইভ্যালুয়েশন করি তাহলে ওয়ার ইজ দ্য প্রোগ্রেস আর হোয়াট আর দ্য মিসিং ডটস, আমি যদি সেটাকে জায়গাটাকে আনতে চাই তাহলে ওয়ান্স আপন এ টাইম when there were no much technology blah 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 like early 2000 or late 90s or mid 90s, when we were much younger on that time, I mean enjoying our puberty and stuff like that, on that time probably in the country context like Bangladesh we used to say there is no information. But at the era of information, standing at the age of AI, how could we say that there is no information, right? So now look at some of the milestone things that Bangladesh has been achieved. 94% school enrollment for children, particularly for girls, right? So, and also, I mean, the curriculum right now hosts the messages of sexual reproductive health from class 6 onwards. And also HIV, AIDS, STI, those kind of topics which were never been in the curriculum in the 90s or early 2000 has been incorporated. তার মানে হচ্ছে there are a lot of good things that we have achieved, but probably we couldn't maintain the quality execution or implementation of those kind of things. Because when we talk about inclusion, the mainstream services need to be strengthened enough যাতে 18 কোটি মানুষের এই দেশে people who are connected to the mainstream can get the information. Because that would be a lavishness if we always think through that donor funding and private level investment will reach the excluded. We need to really emphasize on the mainstream so that mainstream serve the maximum part and তারপরে যতটুকু বাকি থাকবে অতটুকুর কাছে আমি সার্ভিসেস নিয়ে যাব, right? I'm talking about ASHRH particularly. Now think about যে nowadays if you ask me as a behavior change expert what I see that there are a lot of messages
we are overloaded with messages. And that is probably the same problem when people say we don't have messages. Because people can't, when I say people means kids, youngsters, young people, they got confused with lot of message. When I was young people, I had no message, and at this age, after 30 years, now people have too many messages. So the ultimate result becomes same, ultimate complex remain almost same. That's another part. The third and fourth part is that the social context, Noor Bhai, that Bangladesh is going through a kind of a social challenge where religious factors become a greater X factors, which was never been in the late 90s or early 2000. And we don't talk about. And we don't talk about much. Because Sharifar Golpo curriculum e jokhon add hoyeche, which includes the inclusivity of sexuality, right? Having male having sex with other males, transgender communities and stuff like that into the curriculum. And when the brag thing happened, we become a silent audience. When I say we, I mean the whole development sector, I mean the whole donor community, whole international agencies and everybody. We become just an audience looking at what BRAC has done. Ki kore BRAC, dekhi ki kore. We were waiting like that. And BRAC itself took 19 days to come up with a response, because they had to also consider everything. That okay, how best we could in less sensitive way respond the whole agenda of that. So these all are the indicators that last 30 years we had funding, we had projects, we built up with a lot of resources, but internal strength is a big question. Tony, I think I'll come back to you again, because now you have raised a very pertinent issue here. I'll come back to you. I'm sorry. Now I'll go to Topa. Topa, what I expect, your understanding of inclusivity, and in the perspective of Bangladesh society, definitely. In your opinion, who provides the judgment here, especially around the issue of exclusion? And we all know that you also have several hats like Tony. You are a media personality, everybody knows you. You are a teacher, you are a communication expert. So in that point of view, I also would request, that is, how you think that is inclusion, ensuring inclusion would be possible? থ্যাংক ইউ নূর ভাই। সবাই যেহেতু পুরনো কথা মনে করে শুরু করছে, আমারও খুব মনে হচ্ছে জানাতে চাই কথা, বিকজ ওই ARH-এর সময় ওই প্রোগ্রামটা আমরা সুযোগ পেয়েছিলাম সঞ্জিত আপ্পার সাথে কাজ করবার। টনির কথার সূত্র ধরে একটু শুরুটা করি, সেটা হচ্ছে যে সেই সময় আমরা যেই কথাগুলো বলেছি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই কথাগুলো বলতে পারছি না। সো প্রোগ্রেশন তো দূরের কথা, আমরা কি পেছনের দিকে হাঁটছি? এটা কেন হাঁটছি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার ইন্ডিভিজুয়াল মত হচ্ছে, প্রথম কথা হচ্ছে সেলফ সেন্সরশিপ। যতটা না হবে তার চেয়ে আমরা আগে থেকেই ভাবছি না 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 এটা করলে এটা হবে। সো এই যে ভয়, এই যে সেলফ সেন্সরশিপ, রেসপন্সিবিলিটি না নেওয়ার প্রবণতা, এই জিনিসগুলো আমাদের মধ্যে ক্রমশ বাড়ছে, এবং এইটার একটা বিগার রিজন হচ্ছে পলিটিক্যাল। উই অল নো যে সবাই আমরা চাই যে পলিটিক্যালি যেন আমরা কারেক্ট থাকতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের একটু সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন আমি মূল জায়গায় আসি, ইনক্লুশন। আমার যেটা মনে হয় যে ধরুন কলোনিয়ালাইজেশন বলি বা আমাদের ক্লাস সেন্ট্রিক যে সোশ্যাল স্ট্রাকচার, এই জিনিসগুলো কিন্তু সবসময়ই ইনক্লুশনের বিপরীতে দাঁড়ানো। আমরা সবসময় ডিসক্রিমিনেশন বলেন বা ইনইকুয়ালিটি, এটাতেই অভ্যস্ত। সবাই সমান হবে তা তো হতে পারে না। এখানে আমরা অভ্যস্ত ছিলাম একটা চেয়ার অন্যরকম হবে, বাকি চারটা চেয়ার অন্যরকম হবে, ফার্স্টের শাড়িটা একটু সোফা হবে। তো এই জিনিসগুলো আমাদের মজ্জাগত। তো সেইখানে মানে আলাদা করে ইনক্লুশনের গল্প বলতে হবে সবসময়ই, আমাদের এটাই হয়ে আসছে।
আর আনফর্চুনেটলি আমি যেটা দেখি যে আপনি যেটা আমাকে যখন প্রথম অ্যাপ্রোচ করেছিলেন বলেছিলেন যে ইনক্লুশন যখন বলি শুধুই জেন্ডার ডাইভার্সিটির মধ্যেই ইনক্লুশনটা সীমাবদ্ধ। টু বি মোর স্পেসিফিক, ইনক্লুশন বললে আমরা শুধু মেয়েদের ইনক্লুড করা পর্যন্তই বুঝি, এর বাইরে কিছু বুঝি না। ডিফারেন্টলি এবলড পিপল আছে, ডিফারেন্ট প্রফেশন আছে, মার্জিনালাইজড গ্রুপ আছে, আমাদের এথনিক কমিউনিটি আছে, এরকম অসংখ্য জায়গা আছে যারা আসলে এক্সক্লুডেড থেকে যাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি আমার কথাটা শেষ করব, সেটা হচ্ছে যে আমি যদি সেক্স ওয়ার্কারকে এক্সাম্পল হিসেবে ধরি, একজন সেক্স ওয়ার্কারের সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের জায়গাটাতে কি ঘটছে, সে সারা জীবন ধরেই কিন্তু এটা থেকে এক্সক্লুডেড তার পুরো লাইফ সাইকেলের মধ্যে। অথচ আপনি দেখেন এটা কেন হচ্ছে। আপনার দুটো প্রশ্ন ছিল, যে একটা হচ্ছে কেন হয় এবং কিভাবে এটা থেকে উত্তরণ হতে পারে। কেন হয় জায়গা থেকে আমি যদি বলি যে আমরা এটাকে খুব একটা অন্যায় হিসেবে লেবেল করি। আমরা যখনই যৌনকর্ম বলি এটা একটা অন্যায় কাজ, একজন সেক্স ওয়ার্কার খুবই ডেঞ্জারাস একজন মানুষ, মানে তার কাছাকাছি যাওয়া অন্যায় করছে, সে নৈতিকভাবে সে খারাপ কাজ করছে। খুব বড় জোর তাকে আমরা করুণা করি যে সে খুব হেল্পলেস একজন ভিকটিম। এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। আমাদের কিছু স্টিগমা আছে অবভিয়াসলি, এবং সেই স্টিগমাটা যেখান থেকে হেলথ সার্ভিসটা দেয়, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস দেয়, সেখানেই আছে। আমরা মনে করি যে একজন সেক্স ওয়ার্কার হচ্ছে সকল রোগের আকর, কাজেই তাকে খুব ধারে কাছে আনা যাবে না। এই অ্যাপ্রোচটা আছে, কিছু প্র্যাকটিক্যাল লজিস্টিক্যাল ইয়ে তো আছেই। তারপরে ধরুন একজন সেক্স ওয়ার্কারের তো আসলে কম্প্রিহেন্সিভ সার্ভিস দরকার, টেইলার্ড সার্ভিস দরকার। একজন নারী সেক্স ওয়ার্কারের সার্ভাইকাল ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি, আমরা কি তাকে স্ক্রিনিং করার কোনো সুযোগ পাই না। একজন পুরুষ সেক্স ওয়ার্কারকে আমরা মিলিয়ে ফেলি এমএসএম এর সাথে, তার যে একটা আলাদা নিড থাকে সেটা আমরা অনেক ক্ষেত্রেই হারিয়ে ফেলি। ট্রান্সজেন্ডার সেক্স ওয়ার্কার আছে। সো এই জায়গাগুলো, এই যে ক্রিমিনালাইজেশন যতক্ষণ না করা যাবে সেক্স ওয়ার্ককে, যতক্ষণ পর্যন্ত কম্প্রিহেন্সিভ সার্ভিসটা তাকে না দেওয়া যাবে, এবং সবার উপরে যেই কথাটা সেটা হচ্ছে যে আমি যদি সেক্স ওয়ার্কারকে এক্সাম্পল ধরি, তাহলে তাকে এবং তার ক্লায়েন্টকে যদি আমি এই মানে রিপ্রোডাক্টিভ হেলথ বা সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস সম্পর্কে না জানাতে পারি। টনি একটা কথা বলেছেন যে এখন ইনফরমেশন ওভারলোড হচ্ছে। ইনফরমেশন এবং টিজি স্পেসিফিক ইনফরমেশন কিন্তু ডিফারেন্ট। ওর কাছে ওর মতো করে, ওর ভাষায়, ওর জন্য প্রয়োজনীয় ইনফরমেশনই আমাকে নিয়ে যেতে হবে, যেই জিনিসটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে মিস আউট করছি। তো এইরকম বিষয়গুলো রিজন হিসেবে কাজ করে, ব্যারিয়ার হিসেবে কাজ করে, বাট ওভারকাম করা ইজ ভেরি মাচ পসিবল। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমি ফোকাসের কনসেপ্ট নোটে দেখেছি, যে ইররেসপেক্টিভ অফ ইয়োর আইডেন্টিটি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস থাকতে হবে, তার সেই চয়েসটা থাকতে হবে, ভয়েসটা থাকতে হবে, অ্যাক্সেসটা থাকতে হবে। ধন্যবাদ ট্রপা, সুন্দরভাবে উদাহরণ দিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি আবার মানে যেটা টনিকে বলেছিলাম আপনার কাছে আবার আসবো, তার আগে আমরা মাশফিকার একটু কথা শুনবো। এবং ইউ মাইট বি নোয়িং দ্যাট উনি নেদারল্যান্ড এম্বাসিতে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন। Mashfika, I have a few extraordinary question for you, in fact. Being a Bangladeshi and working in a developing agency, how you perceive, number one, how you experience the discrimination in the society of Bangladesh, number one. And number two is that you often talk about empowerment, education, creating enabling environment. এই যে তিনটা বিষয়, ট্রিপল ই আমি বলি, নট ট্রিপল ই আমরা ব্যাচেলার্স করি মাস্টার্স করি সেটা না। সো সেই তিনটা কে কিভাবে মানে এনশিওরিং দ্য এনাবলিং এনভায়রনমেন্ট বা এনশিওরিং ইনক্লুসিভিটিকে নিয়ে আসা যেতে পারে। সো প্লিজ।
থ্যাংক ইউ নূর ভাই, থ্যাংক ইউ টনিদা ট্রাপাপা, আপনাদের মূল্যবান বক্তব্য অনেকটুকুই কাভার হয়েছে। নূর ভাই জিজ্ঞেস করছেন যে আমার অ্যাম্বাসিতে কাজের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমি ডিসক্রিমিনেশনটা কীভাবে দেখেছি। আমাদের অ্যাম্বাসিতে কোনো ডিসক্রিমিনেশন এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। অফকোর্স একটা ডাচ এবং লোকালের মধ্যে যেটুকু থাকা চলে সেরকমই আছে, বাট দে consider us as equal to the Dutch colleagues. So already সেটা একটা আমাকে at least empower করেছে as a female colleague in the Dutch embassy, যে আমি যেটা করতে চেয়েছি, যেভাবে করতে চেয়েছি এবং যখন করতে চেয়েছি সেভাবে করতে পেরেছি। দ্যাট ইজ দ্য রিয়েল রিজন যে আমি গত 14 বছর ধরে এই অর্গানাইজেশনে আছি এবং SRHR-এর আমি বলবো প্রেমেই পড়া। যখন 2010-এ SRHR আমরা বাংলাদেশে ইনিশিয়েট করলাম, তখন থেকে এই SRHR-S এবং R-এর পার্ট দুটো, সেক্সুয়ালিটি এবং রাইটস, এই দুটো পার্টের প্রেমে পড়ে যাওয়ার কারণে আমি কন্টিনিউ করেছি এই অ্যাম্বাসিতে কাজ করা, বিকজ নো আদার অর্গানাইজেশন ওয়াজ ওয়ার্কিং অ্যাজ ইনক্লুসিভলি অ্যান্ড অ্যাজ কম্প্রিহেন্সিভলি লাইক উই ডিড। নূর ভাই এখানে আছেন এবং বেশ অনেক পার্টনার আমার আছেন, আপনারা সকলে আমার সাথে একমত হবেন যে আমাদের যে কাজগুলো আমরা করেছি সেগুলো চেষ্টা করেছি ইনক্লুসিভিটি প্রমোট করার জন্য। বাট তারপরেও এই 14 বছর কাজ করার পরেও আমি দেখেছি যে আমাদের কাজের মধ্যেও ডিসক্রিমিনেশন বলবো না, বাট উই হ্যাভ লেফট আউট সাম সেক্টর অফ পিপল। PSTC যে HIV/AIDS-এর যে প্রজেক্টটা করেছে সেখানে আমরা সেক্স ওয়ার্কারের সাথে কাজ করেছি, আমরা ট্রাক ড্রাইভারদের সাথে কাজ করেছি, ইউথদের সাথে কাজ করেছি যারা অ্যাট রিস্ক অফ HIV/AIDS ছিল। আমাদের কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন এবং ইউথ ফ্রেন্ডলি সার্ভিসেস অথবা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি যে সার্ভিসেস ছিল সেগুলো সবসময় কাজ করেছে আমাদের জেন্ডার ডাইভার্স কমিউনিটি গ্রুপকে ইনক্লুড করে, কিন্তু আমরা লেফট আউট করেছি ডিসেবল পিপলদের, তাদেরকে আমরা আনতে পারিনি আমাদের এই কাজে। এক ছিল যে সময়ের স্বল্পতা, স্ট্রাকচারাল প্রবলেম, এগুলোর কারণে অনেক সময় আমাদের তাদেরকে এক্সক্লুড আমরা করেছি, নট ডিসাইডেডলি বাট হয়ে গেছে এটা। বাট নেদারল্যান্ডসের ইনক্লুসিভিটির বিষয় থেকে আমি যেটা দেখি যে আমরা বায়োল্যাটারাল প্রোগ্রামে যেগুলো করতে পারিনি, আমাদের ডাইরেক্ট ফান্ডেড প্রজেক্ট কিন্তু সেগুলো করছে। নিকেতনের একটা প্রজেক্ট ছিল যেটা নেদারল্যান্ডস ফান্ড করেছে, সেই প্রজেক্টে কিন্তু ডিসেবল পিপলদের SRHR বিষয়টা দেখা হয়েছে। এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো LGBTQI সমস্ত জেন্ডার ডাইভার্স গ্রুপকে নিয়ে কাজ করছে এবং এখানে আমি বোধ টনিদা এবং টপাপার সাথেই করছি যে এই কাজের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড ব্যাকল্যাশ হয়েছে। টনিদা বলছিলেন যে 20 বছর আগে আমি একই নাটিকা দেখেছি, আমিও এগ্রি করছি যে সেম নাটিকা দেখেছি, এক্সপেকটেশন আমাদের এখানে ছিল না। এখনও চাইল্ড ম্যারেজ মোর দেন 50% ওভার হচ্ছে, গ্রামে নাকি এটা 76%। কালকেই আরেকটা প্রোগ্রামে ছিলাম চাইল্ড ম্যারেজের, যেটা গ্লোবাল প্রোগ্রাম ইউনিসেফ এবং UNFPA-র, ওনাদের স্টাডি থেকে আসছে যে চাইল্ড ম্যারেজ কিভাবে বাড়ছে এবং কেন বাড়ছে সেই খবরটা আমাদের কাছে নেই, আমরা শুধু দেখছি বাড়ছে। কোভিডকে দোষ দিলাম, কোভিডও চলে গেল, তারপরেও বাড়ছে। এখন দোষ দিচ্ছি যে ছেলেমেয়েরা নিজেরা ইলোপ করে নিচ্ছে। সো আমাদের জানার জায়গাটা আমরা এখনও অনেক গ্যাপ আছে, আমি বলবো যে কেন হচ্ছে এবং সেইটা জানার পরে কিছু ইনিশিয়েটিভ নেওয়া এটা খুব জরুরি। 3E কথা বলেছেন নূর ভাই, এই 3টা E ছাড়া আসলে আমাদের প্রোগ্রেসটা হবে না। আমরা দেখেছি যে অ্যাক্টিভিজমটা কিন্তু বাংলাদেশে এখন খুব কমে গেছে, যেটা টনিদা বললেন যে আমরা দেখিনি যে শরীফা এবং শরীফের গল্পের এগেনস্টে আমাদের কোনো অ্যাক্টিভিস্টকে দেখিনি এবং সাথে সাথে আমি বলবো যে ডোনার গ্রুপ তারাও কিন্তু চুপ ছিলেন, EU বা আমরা কেউই কিছু বলিনি। তারও একটা কারণ আছে, লাস্ট 2 উইকস ব্যাক আমাদের আইডাহো ডে ছিল, আমরা অ্যাম্বাসিতে সেটা সেলিব্রেট করেছি এবং এটা আপলোড করার সাথে সাথে এমনভাবে কমেন্টস আসছে, সো আমরা মানে অ্যাট দ্য এন্ড আমাদেরকে ওই পোস্টটা উইথড্র করে নিতে হয়েছে। সো সব জায়গায় কিন্তু একটা, আমি কুচক্রি বলি,
মহল খুব কাজ করছে যাদেরকে আমরা আসলে চাই না এই স্বাধীন বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশ পিছিয়ে পড়ার জন্য তো আমরা স্বাধীন করি নাই, তাই না? এতদূর অগ্রসর হয়েছে, এখন আমরা নিজেদেরকে মিডল ইনকাম কান্ট্রি বলে দাবি করব কিছুদিন পরেই। সেখানে যদি এইভাবে আমাদের সামাজিক বিষয়গুলো, আমাদের সবাইকে একত্রে নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়টা যদি এইভাবে ব্যাকল্যাশ হয়, পিছনে চলে যায়, আমরা কিন্তু সেটা মনে হয় না আর সহ্য করব। অনেকটা পিছিয়ে গেছি আমরা, আমাদের অ্যাক্টিভিজমকে হারিয়ে ফেলছি দিন দিন, আমরা আমাদের ইকুয়ালিটিকে হারিয়ে ফেলছি দিন দিন। এত বছর ধরে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করে আসলাম, এত অ্যাক্টিভিস্ট এত কথা বললেন, সুলতানা আপা, সারা আপা, সবাই, এনাদেরকে আমি আর এখন কোথাও দেখি না। কি যেন একটা হয়েছে এই দেশটা, সব কিছুতেই আমরা পিছিয়ে যাচ্ছি শুধু। সো এই থ্রিটার উপর অবশ্যই আমাদেরকে ইনভেস্ট করতে হবে। ফিমেল এডুকেশন শুধু না, আমাদের সমস্ত বাচ্চা কাচ্চার এডুকেশন নিশ্চিত করতে হবে। এই এডুকেশনে আমাদের SRHR এর বিষয়টাকে আনতে হবে, কারণ এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। আমরা যদি আমাদের নলেজটা না থাকে, নলেজের কেন অভাব, কেন এখনও নলেজ নেই, এটা তো আমার মনে হয় না এটা ঠিক। কারণ নলেজ ইজ অ্যাভেলেবল এবং সঠিক নলেজটা আমাদের পেতে হবে। ওই বাচ্চারা যে পড়নে এত আগ্রহী হয়ে উঠছে, সেটা আসল নলেজ না। নলেজ হচ্ছে যে সঠিক নলেজটা নিতে হবে, সঠিক এডুকেশন লাগবে, এম্পাওয়ারমেন্ট অবশ্যই লাগবে। আমাদের ছেলে মেয়ে সকলে অল অ্যাক্রস এম্পাওয়ারমেন্ট লাগবে। আমরা শুধু মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা বললে সেটা হচ্ছে না। মেন এঙ্গেজের যে বিষয়টা রয়েছে, বয়েজ আর মেনকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া। কারণ বয়েজ অ্যান্ড মেনকে একসাথে না নিলে আমরা কিন্তু শুধু নিজেরা মেয়েরাই চিৎকার করে যাচ্ছি, ছেলেরা সেখানে কন্ট্রিবিউট করছে না। ছেলেদের এবং মেনদের কন্ট্রিবিউশন ছাড়া মেয়েদের অধিকারটা রক্ষা হচ্ছে না। আর সেখানে তো জেন্ডার ডাইভার্স গ্রুপের অধিকারের কথা আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আর আরেকটা কি ছিল নূর ভাই? এডুকেশন, এম্পাওয়ারমেন্ট এন্ড আপনার 3 এর কি ছিল? enabling environment. Enabling environment, of course. That is really crucial. যে আমরা সবাইকে শিক্ষা দিলাম, সবাইকে সব কিছু জানালাম, কিন্তু আমরা যদি একটা এনাবেলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারি, তাহলে কিন্তু কেউই তার এম্পাওয়ারমেন্টের বিষয়টা কার্যকরী করতে পারবে না। সো সকলকে নিয়ে, ইনক্লুসিভিটির যে বিষয়টা, যে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া, এখানে কেউ যেন বাদ না পড়ে। আমরা গত কয়েক বছর, আমার মনে হয় 10 বছর ধরে বলছি, লিভ নো ওয়ান বিহাইন্ড। সো আমরা যখন ICPD-তে এগ্রি করি, আমরা যখন CSW-তে এগ্রি করি, তখন আমাদের মানে জানতে হবে, বলতে হবে এই দেশটাকে যে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব। সো আমরা গভর্নমেন্টকেও আলাদা রাখতে চাইনি। আমি এক্সপেক্ট করছি ফোকাসের মতো প্রোগ্রাম আরও আসবে এবং এই প্রোগ্রামগুলো গভর্নমেন্টকে সাথে নিয়ে কাজ করবে, কারণ এই ওনাদেরকে বাদ দিয়ে করলে আমরা যেন আরও পিছিয়ে যাচ্ছি। ওনারা কিছুতেই স্বীকার করেন না বিষয়টা এবং ওনারা কিছুতেই আমাদের সাথে একসাথে চলতে চান না। বাট আমি সকালে এসে দেখলাম যে আমাদের সেক্রেটারি ছিলেন সকালে, আমাদের চিফ গেস্ট না, ডিজি সাহেব ছিলেন, স্টেট মিনিস্টার না, চিফ গেস্ট ছিলেন স্টেট মিনিস্টার। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। স্টেট মিনিস্টার যখন আমাদের সাথে এই ধরনের প্রোগ্রামে জয়েন করেন, তখন একটু আশা দেখি যে হ্যাঁ, গভর্নমেন্ট নিশ্চয়ই আমাদের সাথে আছেন। কারণ এই ব্যাকল্যাশটা যেটা হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি, সেখানে গভর্নমেন্টের রোল আমি সবচেয়ে বেশি দেখি। অন্য দেশে গভর্নমেন্ট এসে অনেক কথা বলছে, কিন্তু সেখানে যদি আমাদের দেশে গভর্নমেন্ট একই সাথে একই কথা না বলেন, তখনই আমাদের এই এনাবেলিং এনভায়রনমেন্টটা আমরা লস করি। সো এনাবেলিং এনভায়রনমেন্ট, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এডুকেশন অল আর ক্রুশিয়াল ফর আমাদের এই ইনক্লুসিভিটি নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। থ্যাংক ইউ মাশফিকা। আপনার অবগতির জন্য জানাচ্ছি, এখানে কিন্তু গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এমন নয় যে আমরা তাদেরকে ছাড়া আগে এগিয়ে যাচ্ছি, তাদের সাথে নিয়ে এগোতে হবে, এবং না হলে কিন্তু এটা সাস্টেইন করবে না। আমি এখন তমকর কাছে যাচ্ছি। সো তমক, ইউ আর রিপ্রেজেন্টিং এ গ্লোবাল অর্গানাইজেশন, definitely IPPF. So you definitely know that what is the IPPF mandate, and the general people perceive IPPF as the Planned Parenthood Federation. Your Planned Parenthood vis-a-vis family planning, and then if you go further, maybe SRHR or so. So how you see the issue of inclusiveness? And what I learned recently,
you have taken a strategy which underline the issue of inclusiveness, and why? So thank you, Noor, and definitely inclusivity and inclusiveness is central to the IPPF agenda. And as I mentioned in the opening, when we were established 70 years ago, we were established to be together side by side with the community. So we were 1 year ahead of UNFPA. UNFPA works with governments. IPPF works with the community. And I want to emphasize here how important it is, the government and non-government collaboration. So really appreciate the State Health Minister this morning to talk with us. But CSOs or non-government organizations, we are the ones who are closer to the community. We can know the needs. We can also help to raise their voices. So it is absolutely crucial that we ensure there is collaboration between civil society organizations and government. IPPF, we see ourselves as the CSOs, and I'm so happy to see many CSO partners in this room today, because we need to ensure that this space does not shrink. Unfortunately, we have to keep fighting for this, but we have to ensure that civil society space is there. And this brings me to my second point, because I also mentioned localization. Like, it's quite obvious. I come from Japan. I don't speak Bangla. I come here and I try to speak or try to do something. Of course, it will not work, right? So I have to work with people from Bangladesh who know the culture and who speak the language. Now, this is easy to understand because it's country to country. But inside the country also, maybe if you're going to another province and they speak another different dialect, you'll need to work with somebody from that area to work and reach the people. And then you go deeper and deeper. How about the people who are working here? How about the group of people who are facing these types of stigmatization? It is difficult for us to just jump and reach into a certain area. We need to localize our approach so that if we are really serious about inclusion, it means that we need to have various ways of how we reach the people, and that means diversifying our approach. So this is very important for us as civil society. And as IPPF, when we were already committed, but in our new strategy, we specifically mentioned we really want to reach the marginalized and excluded. It was in our strategy, so then it's shared with all the 120 member associations across the globe. So across the globe, everyone is serious about having it included in their strategy. And then it has to relate to budget. So you can say things, the flowery words of leave no one behind, we can put it there, but we have to be serious by putting money into it. And by putting money doesn't mean that it goes into country level, and by the time it reaches the community, it is 5% of what it was originally at the country level. That's not acceptable. And I think that's what we have to push as civil society, to ensure that we are serious, we put money does reach the community level, and it translates into information and services for those who are marginalized. Thank you. You have pointed out a very important point, put the money. I'll come back to that part also. আমরা যেটা করতে চাচ্ছি এখন, যে আমরা অডিয়েন্স থেকে চারজনকে শুনবো। আমি চারটা হাত দেখতে চাই। আমরা খুব সংক্ষেপে যদি আপনাদের মতামত দেন, তাহলে আমরা খুশি হব, এবং তারপর আবার এই এক্সপার্টদের কাছে ফিরে আসব। এনিবডি উড লাইক টু অ্যাড এনিথিং? কেউ? আমি দুটো হাত পেলাম, 3, 4, এইবারের জন্য এই চারজন। আমি প্রথমে ওনাকে দিব। আপনি বলেন, আপনার পরিচয় দিয়ে আপনার কথা। মাইক্রোফোন দাও একটা। কর্ডলেস রাখার কথা ছিল না তোমাদের, এগুলো কি করছো? আচ্ছা, কোথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে?
আসলে সবাইকে আসসালামু আলাইকুম, যারা অতিথিবৃন্দ তাদেরকেও আসসালামু আলাইকুম, যারা আমাদের আমি সহ যারা গেস্ট আছি সবাইকে আসসালামু আলাইকুম। যে কথাটা বলতেছিল আপা, যে পিছিয়ে পড়ে আছি আমরা, অন্তত 20 বছর পিছনে আছি। আসলে 20 বছর পিছনেই আছি। কেন আমরা কিছু কিছু জায়গায় আছে আমরা সঠিক কাজ করতে পারছি না, সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণের এই মার্জিনিয়াস গ্রুপ নিয়ে কাউন্সিলিংয়ের দরকার আছে, এবং কাউন্সিলিং দিলে সে আগে এগোবে। যেহেতু আমি যদি কাউন্সিলিং পাই আমার সন্তানকে দিব, পরিবারকে দিব, পরিবার তার বন্ধুবান্ধবকে দিবে, সন্তানরা তার বন্ধুবান্ধবকে দিবে। এটা আমাদের কাউন্সিলিংয়ের দরকার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যৌন কাজের পাশাপাশি আমাদের বিকল্পটা আর পথের দরকার আছে। কেন আছে? পরিবার বেড়ে যাচ্ছে, আয় বাড়তিছে না। অনেক যৌনকর্মী বোনরা মারা এখনও পিছিয়ে আছে অর্থের অভাবে, তাদের সন্তানদের স্কুলে দিতে পারছে না অর্থের অভাবে, তাদের আয় বৃদ্ধি কমে যাচ্ছে। সেই আর জায়গাটা বিকল্প সেক্স ওয়ার্কারদের আর বিকল্প পথ একটা ট্রেনিং, তারপরে শিলার কাজ, যে যেটা পারে, পার্লারের কাজ, ড্রাইভিং, অনেক কিছুই আছে। এগুলা ইয়ং জেনারেশনে শিখালো, যে যেই শ্রেণীর বয়সটা সেই বয়সে তারা সেই সেই কাজ যদি আমরা দিতে পারি তাহলে তারা জীবনে এগিয়ে যেতে পারবে, তাহলে আমরা পিছনের দিকে পড়ে থাকলাম না। আর একটা কথা হচ্ছে স্বাস্থ্য সেবা। আমরা আবার শুনবো, সবার কথা শুনতে হবে তো। আপনার পরিচয়টা দেন, আমরা জানি আপনার পরিচয়। উনি সেক্স ওয়ার্কারদের একটা সেলফ হেল্প গ্রুপ আছে, সেটা বঞ্চিতা নামে একটা সংগঠন আছে তার, সেটা প্রেসিডেন্ট। আপনি পরের জনের একটু শুনি, আপনার কাছে আবার ফিরে আসবো। আর একটা কথা বলবো তারপরে আচ্ছা বলেন। হ্যাঁ, সারা বাংলাদেশে এখনো হরিজন পল্লী বলেন, সেক্স ওয়ার্কার বলেন, কাউরা জম্বোদয় বলেন, এই যে পিছিয়ে পড়ে আছে দরিদ্র বলেন, এরকম চিত্র সারা বাংলাদেশে অগাধ আছে। আপনারা ওইখানটা একটু খুঁটে কাজ করার সুযোগ করেন, আর আমাদেরকেও আমরাও সেই জায়গাটায় কাজ করতে পারি, সেজন্য আপনারা চেষ্টা করেন সবাই মিলে। ধন্যবাদ। সঞ্জিত আপা। না, আমার তিনজনের মানে এত চমৎকার বক্তব্যের তিনজনের কাছে 3টা ঠিক প্রশ্ন না, মানে জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি, আমাদের সবার জন্য এটা প্রয়োজন। টনি বলছিলেন যে প্রচুর মেসেজ ওভারলোড। আমি কমিউনিকেশনে 30-40 বছর, আবার বয়স বলে ফেললাম, যাই হোক, বহুদিন থেকে কাজ করি, কাজেই জানি যে হ্যাঁ, হয়তো বা এখন সবাই মেসেজ তৈরি করা শিখে গেছে, সবাই মেসেজ করছে, সবাই অনেক কিছু করছে, মেসেজ ওভারলোড হচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম ত্রপার কথায় যদি আমরা যাই, তখন ত্রপা বলছে টার্গেট স্পেসিফিক মেসেজ নাই। হ্যাঁ, একদমই নাই, সেটা আমরা সবাই জানি। আর মুশফেকার একটা কথা, সেটা হচ্ছে যে আমরা কি এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম কি পিছাতে আর কোথায় পিছাবো? আরেকটা জিনিস হলো যে উনি বলছিলেন এক পর্যায়ে যে বাল্যবিবাহ বেড়েই চলছে, আমরা নিজেরা সবাই সেটা জানি। এর অন্তর্নিহিত কারণগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। অনেক কারণ উনি 2-3টা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে এতদিন তো কমিউনিকেশনে কাজ করেছি, এখনো এই বয়সেও পারলে ইন্ডিভিজুয়াল, যে আমি যাকে হাতে পাই তাদের গ্রামের লোকজন বা আমার বাসায় যারা আসেন, এই ধরনের বিবাহটা কেন কমছে, বাল্য বিবাহ কেন বাড়ছে, সেটার আরেকটা কারণ উনি কয়েকটা বলেছেন। আরেকটা হচ্ছে দারিদ্র্য, ভয়ঙ্করভাবে এটা একটা কিন্তু একদম ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে। বাপ মা বলে আমরা এত কিছু করার পরে এখন বাপ মা বলে যে 14-15 বছরে বিয়ে না হলে ওই মেয়ের বিয়ে হবে না। হ্যাঁ, সবাই বলে বুড়া হয়ে গেছে, ওর সঙ্গে বিয়ে দিবে না, যদি দিতে চায় তাহলে অনেক বেশি যৌতুক দিতে হবে। কাজে আমরা অল্প বয়সে দিয়ে দেই, আমাদের যৌতুকটা বেশি দিতে হয় না। এতদিন পরেও যৌতুকের
এখনো আমরা যৌতুক কথা শুনি, এত ল, এত কিছু, কোনো ইমপ্লিমেন্টেশন নাই। কাজেই এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এগোবো, স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে আমাদের। কিন্তু এখন সময় এসছে একটু স্ট্র্যাটেজিক হওয়ার, এবং ইনক্লুসিভনেসটাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজি বেসড হতে হবে। আমরা বলছি হ্যাঁ অল ইনক্লুসিভ, কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজি নাই। আমরা কিভাবে অল ইনক্লুসিভ করব। তমকও যেটা একটা কথা বলেছেন যে শুধু দেশ ওয়াইজ আমাদের না, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরন আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ডায়ালেক্ট আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। সবাইকে নিয়ে কিভাবে আমরা এক ছাতার নিচে আনতে পারবো, এর একটা খুব স্ট্রং স্ট্র্যাটেজি দরকার। এবং এর জন্য পার্টনারশিপ, কোঅপারেশন, কোলাবোরেশন, এটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। এইটুকুই বলি, আর অনেকে আছেন বলার জন্য। ধন্যবাদ। আমি ডক্টর মোর্শেদার কাছে যাব। ডক্টর মোর্শেদা। Thank you. My name is Murshada. I'm from IPPF. So the discussion was very thought-provoking, and congratulations to all of the speakers. So I was thinking that, as Tropapa has mentioned, that are we question that are we going forward or we are walking backwards? So in this room, this is I think the question of everybody that's asking themselves. But why it's happening? Do we know? As Tony Bhai said that previously we have done so many things and there was advancement, but was it why it's not sustained? So I will little bit differ that there is no information. Maybe we have enough information, but do we know the exact way to make it implement and successfully sustained over a long period so that we can tackle the stubborn issue? It's not only health, it's not only education, or it's not only empowerment, it's everything. It cut across everything. So are we planning to work together? Is there any concerted effort to make it happen and in a sustained way? Because if we see immunization, from 70s, at that time there was only 2%, but it's now 98%. So how it happened? Because there's this concerted and sustained effort and investment that Tomoko has mentioned. So are we having that, or do we have a plan to have that, advocate for that? So yeah, that was my question. Yeah, thank you, Moshada. And by this time our expert panel wanted to say or respond. I told that is, and I'll have to take the fourth one and then come back to the stage, in fact. Altaf Bhai. আসসালামু আলাইকুম। আমার নাম আলতাফ হোসেন। আমি বাপসান, আমি একটা এনজিওর এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং SRHR কার্যক্রমের সাথে দীর্ঘদিন জড়িত। আমার পূর্বে তিনজন এখান থেকে অডিয়েন্স থেকে যারা বলেছেন তাদের সাথে আমি প্রায় সবার সাথে একমত। এখানে নতুন কিছু বলার নেই, তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবাই বলছেন যে ধারাবাহিকতা, আমাদের ধারাবাহিকতা থাকে না কেন। আমি বলবো যে আমরা সেই 2000 সালেরও আগে SRHR শুরু করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং আমরা দেখেছি যে নিরাপদে কাজ করেছি, UBR-এ কাজ করেছি। আমরা তখন অ্যালায়েন্স ছিলাম এবং আমরা সেই কাজগুলো বন্ধ হয়ে যায় এবং তারপর আর সেখানে আর ধরে রাখতে পারি না। এই যে কন্টিনিউশন না থাকে, ধারাবাহিকতা না থাকা, এর জন্য দায়ী কে? আমি বলবো যে এখানে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো দাতা নির্ভর এবং সেখানে আমাদের ব্যর্থতা, আমি বলবো যে আমার মনে হয় যে আমাদের ব্যর্থতা আমাদেরকেও বলতে হবে। সেটা হচ্ছে যে আমরা যাদের সাথে কাজ করেছি তাদেরকে আমরা অ্যাম্বাসেডার করতে পারি। তাদের মধ্যে আমরা SRHR অথবা ইয়ং জেনারেশনের মধ্যে এই নলেজটাকে এমনভাবে ইনবিল্ড করতে পারি না যারা ভবিষ্যতে যেখানে থাকবে সেখান থেকে সে কন্ট্রিবিউট করবে অথবা এডুকেট করবে তার পরিবারকে অথবা প্রতিবেশীকে। সেই মিশন নিয়ে আমরা এগোতে পারিনি, এটা আমরা ব্যর্থ হয়েছি মনে হয়। এটা আমার কাছে বড় একটি উপলব্ধি। এবং এখানে আমি বলবো যে তারপরে এই যে ধারাবাহিকতা বজায় থাকে না,
সেটার আরেকটি কারণ হলো যে আমরা সরকারের যে সহযোগিতা করার প্রয়োজন ছিল এই সিভিল সোসাইটিগুলোকে, অর্থাৎ সরকারি কার্যক্রমের মাধ্যমে তারা করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে একটি প্রবলেম আছে। সে প্রবলেমটা হলো যে সরকারের যারা চাকরি করেন তারা পিয়ার না, তাদের বয়স বেশি এবং দেখা যায় অ্যাডলসেন্টরা সেখানে গিয়া তাদের সাথে কমফোর্টেবল ফিল করে না। এটা উপলব্ধি করতে পেরেছেন কিনা তা আমরা জানি না। এই জন্য কিন্তু আসলে অনেকগুলো অ্যাডলসেন্ট কর্নার করা হয়েছে এবং সেই সব কর্নারগুলো দেখা যাচ্ছে ওগুলো ফাঁকা থাকে। গভর্নমেন্ট প্রচেষ্টা করছে, গভর্নমেন্ট চেষ্টা চালাচ্ছে, আমরা গভর্নমেন্টকে দায়ী করছি না, কিন্তু এই বাস্তবতাটা সেখানে উপলব্ধি করা হয়নি। তো এখানে ইনক্লুশন আরেকটি কথা আমি বলবো, যেটা আমাদের দেশে ত্রপা বলেছেন যে ডিজেবল বা আদারওয়াইজ এবল পপুলেশন, তাদের নিয়ে এসআরএইচআর আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশন অথবা সরকার যে কাজটা করেছি সেটা খুবই অপ্রতুল। আমার মনে হয় যে এদেরকে ইনক্লুড করা খুবই প্রয়োজন, যারা আদারওয়াইজ এবল, তাদের যে এসআরএইচআর অর্থ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, তার যে রাইট সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এক, তারপর তাদেরকে যারা সেবা দেয়, সেবা প্রদানকারীও সেন্সিটাইজড না এনাফ, যে তাদেরকে সেবা দেওয়ার জন্য যে মানসিকতা থাকা দরকার সেটাও আমার মনে হয় তাদের নেই। এবং এদের জন্য বিশেষ করে এই পপুলেশনের জন্য, এই সেগমেন্ট অফ পপুলেশনের জন্য কোনো স্পেশাল ক্যাম্পেইন এসআরএইচআরের নেই, বা কমিউনিটিকে এনগেজ করার অথবা কমিউনিটিকে বোঝানো যে এদের এই সার্ভিসটার প্রয়োজন তাকে কীভাবে, এবং ফেসিলিটিগুলো অনেক সময় এদের মানে একটা বান্ধব নয়, এটাকে কি বলে, প্রতিবন্ধী বান্ধব নয় ফেসিলিটিসগুলো, মোটেই না। এবং দেখা যাবে যে আপনি যদি ডিজি হেলথের অফিসে যান মহাখালীতে, সেখানে কিন্তু বয়স্ক লোকরাই উঠতে পারে না উপরে, সেখানে কেমন করে একটা অফিস তারা করেছে, আমি জানি না হেলথের কেউ আছে কিনা, তারা আমাকে খুব আমরা আসবো। আচ্ছা যাই হোক, এটা অপ্রাসঙ্গিক, তবু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যারা আদারওয়াইজ এবল তাদেরকে ইনক্লুড করার একটা স্কোপ আপনাদের আছে, এবং আমি মনে করি যে এটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধন্যবাদ আলতাফ ভাই। I will come back to the dais. In fact, প্রথমেই আমি টনিকে বলবো। আলতাফ ভাই একটু সময় দিই ওনাদেরকে, আপনি আরো কয়েকজনের কথা শুনি। হ্যাঁ, আচ্ছা বলেন, উনি আপনার প্রশ্ন চাচ্ছেন। আলতাফ ভাই, আপনি বলছেন যে আমরা ইন্টারনাল স্ট্রেংথ অর্জন করতে পারিনি। ইন্টারনাল স্ট্রেংথ যেটা আমিও বলতে চাচ্ছি যে আমরা সেই জায়গায় ব্যর্থ হয়েছি। আপনার থটটা আমি জানতে চাচ্ছি যে আমরা কেন, কারণগুলো। আচ্ছা আলতাফ ভাই ধন্যবাদ। টনি এতই সেন্সিটিভ, সে কিন্তু মাঝখানেই মাইক্রোফোন চাচ্ছিল। টনি, আপনাকে যেটা বলবো যে আপনি যদি সংক্ষেপে ওনাকে রেসপন্ড করতে চাচ্ছিলেন, আপনি আগে এই ইস্যুটা যদি রেসপন্ড করেন, দেন আবার মানে আমি একবারই রেসপন্ড করি। সানজিদা আপাও একই প্রশ্ন। আচ্ছা বলেন। আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডের কনভারসেশন আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন বলেছি ওভারলোডেড ইনফরমেশন, এটাই হলঘরের সবাই একই রকম ভাবে হয়তো বুঝতে পারেনি। সবাই হয়তো ভাবছে যে এনজিওরা গত 30 বছর ধরে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা, অনেক আইসিবিসিসি ম্যাটেরিয়াল করেছে। ইটস নট অনলি দ্যাট, প্রতি রাতে ওয়াজ হচ্ছে বাংলাদেশে এবং সেটা অনলাইন অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। কাজে 1000 ওয়াজ আপনি সারা বছর শুনে শেষ করতে পারবেন না, যার টপিক হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ। এবং দ্যাট ন্যারেটিভ ইজ অলসো এ ন্যারেটিভ। আমরা ভুলে যাই যে শুধু পজিটিভ ন্যারেটিভ এই পৃথিবীতে নাই। কলকাতায় ন্যারেটিভ তৈরি হচ্ছে, বাংলায় ন্যারেটিভ তৈরি হচ্ছে, নেপালে বাংলায় ন্যারেটিভ তৈরি হচ্ছে। এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কন্টেন্ট মেকাররা ন্যারেটিভ তৈরি করছে। যখন আপনি গুগল অ্যালগোরিদমে এটা পুশ করে আমার একটা ইয়াং পিপল, ওর সামনে পৃথিবীর সব ন্যারেটিভ থাকে। কাজেই দ্যাটস ওয়াই আই এম সেইং দ্যাট ওয়েন উই লিভ ইন দি এরা অফ কমস, আমার চোখের সামনে অনেক ন্যারেটিভ আছে, সেই জায়গা থেকে ন্যারেটিভ পিক করা। এবং যেটা ত্রোপা আপা বলেছেন, আই ডু এগ্রি যে হ্যাঁ, টিজি স্পেসিফিক ন্যারেটিভ তো আরেকটা কঠিন কাজ। আমার জেনারিক ন্যারেটিভ, দ্যাট ইজ ওয়ান কাউন্টার থিং। আরেকটা হচ্ছে যে আমার ন্যারেটিভটাকে আমি কিভাবে আমার ইয়াং পিপল, আমার কোনো স্ক্রুটিনিক মেকানিজম নাই। কারণ আপনি যদি লেখেন সেক্স গুগলে,
তাহলে নেটফ্লিক্সের সেক্স এডুকেশনের প্রথম যে সিরিজটা ওইটা সবার আগে আসবে, কারণ ওইটার ভিজিবিলিটি সবচেয়ে হাই। অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ইউ উইল বি গোয়িং টু দ্য কন্টেন্ট, আপনি হারিয়ে যাবেন কন্টেন্টে। আপনি যদি ইউটিউবে গিয়ে লেখেন সেক্স অথবা যৌনতা অথবা কোনো একটা কিছু, অ্যান্ড দেন ইউ উইল সি অল দ্য ন্যারেটিভ যেটা আসতেছে, রাইট? সো নাও দিস ইজ হাউ দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে, হচ্ছে যে আমাদের জন্য 90s-এ বা আর্লি 2000-এ এই এসআরএইচআর নিয়ে কাজ করাটা যতটুকু কঠিন ছিল, তার থেকে বর্তমান বাস্তবতায় কাজ করাটা আরো বেশি কঠিন, বিকজ দেয়ার আর লট অফ এভিনিউ। দ্যাট ইজ ওয়ান থিং। জাম্প ইন টু দি কনভারসেশন অফ, যে আমরা যখন ইনক্লুশনের কথা বলি, নট নেসেসারিলি আমাদেরকে শুধুই মাত্র সোশ্যালি স্টিগমাটাইজ পপুলেশনের এক্সাম্পল নিয়ে কথা বলতে হবে। পৃথিবীর নিচে একটা বড় অন্ধকার পপুলেশন আছে। যেমন আমি যদি আজকে এনলাইটেন করতে চাই, সেটা হচ্ছে আমরা যেমন বলেছি চাইল্ড ম্যারেজ, তাহলে চাইল্ড ম্যারেজ নিয়ে আমার সকল ইন্টারভেনশন হচ্ছে যার বিয়ে এখনো হয়নি তার সাথে। কিন্তু যার বিয়ে হয়ে গেছে 52% যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, দ্যাটস এ লার্জ পপুলেশন, যে আসলে আমার ইন্টারভেনশন ডিজাইনের বাইরে। কারণ আমার সব ডোনার, আমার সব প্রপোজাল, আমার সব ইন্টারভেনশন হচ্ছে ফর দোজ গার্লস হু আর পোটেনশিয়াল টু বি ম্যারিড ফর চাইল্ড ম্যারেজ। বাট যার চাইল্ড ম্যারেজ হয়ে গেছে তার কি ডেথ সেন্টেন্স হয়ে গেছে? তার জীবন কি শেষ? তার জীবন এখন কোথায়? তার রিপ্রোডাক্টিভ হেলথ কোথায়? বরং ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখেন, তার সেক্সুয়াল লাইফ স্টার্ট হয়ে গেছে ইন অ্যাডভান্স, বরং তার এখন মেসেজ বেশি দরকার, ইজন্ট ইট? The girl who already entered through child marriage, already their sexual reproductive health activated and pre-age. But according to the TG, according our target, they are not my target, because they are already got married. Similarly for rape victim, similarly for the community youngster যারা sexual violence এর শিকার হচ্ছে, আমার ইন্টারভেনশন কিন্তু হচ্ছে শুধু প্রিভেনশনে, যাতে কারো না হয়। কিন্তু যার হয়ে গেছে, that is another missing link within the light, not socially excluded. Apart from that, geographically hard to reach. I mean, again going back to UNICEF definition, hard to reach, we're still hard to reach, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট হলেও স্টিল বাংলাদেশ ওই জায়গায় কানেক্ট করতে পারেনি যে হার্ড টু রিচ বিকাম কানেক্টেড। এখনো পার্বত্য চট্টগ্রাম হার্ড টু রিচ, এখনো সুনামগঞ্জের হাওড় হার্ড টু রিচ, এখনো উড়ির চর হার্ড টু রিচ, এখনো সাতক্ষীরা হার্ড টু রিচ। কাজী হার্ড টু রিচ ইজ হার্ড টু রিচ, অ্যান্ড আওয়ার ইন্টারভেনশন সার্ভিসেস, আপনি চিন্তা করে দেখেন স্যানিটারি ন্যাপকিনের ইন্ডাস্ট্রি। স্যানিটারি ন্যাপকিন আমরা প্রমোট করেছি অ্যাজ এ ডেভেলপমেন্ট সেক্টর ফর লাস্ট 30 years. দ্য মার্কেট সাইজ ইজ 5,000 crore টাকা for the corporate, but you can't say যে কোনো একটা কর্পোরেট গত 10 বছরে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট ফ্র্যাঞ্চাইজ করেছে যে ভাই তোমরা তো আমার মার্কেট এত বড় করে দিছো, we will give you free this and that or awareness or stuff like that. We haven't seen that. So those are the untapped arena. Say for example boat community, শুধু নদীর উপরে থাকে এমন কমিউনিটি, পপুলেশন সাইজ কত? অক্সফামে যখন কাজ করছিলাম I was astonished to know যে 100,000, more than 100,000 population in this country, even we are getting dried in নদীতে, আমাদের নদী শুকিয়ে গেছে, তারপরেও there are 100,000 community who are boat communities, যারা শুধু নৌকায় থাকে। So from where they buy condom, from where they buy, how they get access to the commodity services, মানে স্যানিটারি ন্যাপকিন যখন লাগে তখন নৌকা দিয়ে নিশ্চিত দোকান সে খুঁজতে বেরোতে পারে না রাতের বেলা বা সকালবেলা, রাইট? সো আমার there are lot of different type of population. It's not only sex workers anymore. মানে আমি সেক্স ওয়ার্কারকে নালিফাই করছি না, থ্যাংক ইউ ফর দ্য মানে গ্রেট কনভারসেশন দ্যাট ইউ স্টার্টেড উইথ দ্য সেক্স ওয়ার্কার কমিউনিটি, বাট আই এম সেইং যে আমাদের জিওগ্রাফিক্যাল vulnerability aspect, there are a lot of population who are naturally become hard to reach but out of reach. আমরা ইন্টারভেনশন ডিজাইন করতে পারছি না, আমরা তাদেরকে তাদের পপুলেশন সাইজ জানতে পারছি না, তাদেরকে আনতে পারছি না। সো দোজ আর দ্য থিং। লাস্ট মেসেজ ফর নাও ইজ দ্যাট আমরা গত 40 years অ্যাজ এ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যা করেছি, ইফ উই কন্টিনিউ ডু দ্য সেম, দ্য রেজাল্ট উইল বি সেম। So let us change our mindset. Let us change our way of working and do different if we really expect different result. And if we are satisfied with what we have done, let's make flip charts
let's make more IC materials and start distributing, and we expecting that something will change. Thank you, Tony, for your clarifications. আমি টপার কাছে আসতে চাচ্ছি। টপা, আপনার যদি সরাসরি কোনো মন্তব্য থাকে বলতে পারেন, তবে আমার একটা প্রশ্ন আপনার আগের কথা থেকে আছে। সেটা হলো যে আপনি সেলফ সেন্সরশিপের কথা বলেছেন। এটা কি আপনি ওটা মিন করছেন? আমাদের মধ্যে অনেকের জুজু বুড়ির ভয়, এটা শব্দটা মনে হয় অনেকে আমরা জানি। সেই জুজু বুড়ির ভয় থেকে কি আমরা কথা বলা বন্ধ করছি, নিজেদেরকে গুটিয়ে নিচ্ছি, বা ওইভাবে আরো কথা বলার? আমি এখানে যে টার্মটা বলবো সেটা হচ্ছে ভয়ের সংস্কৃতি। ভয়ের এই পুরো সমাজটা এখন একটা ভয়ের সংস্কৃতি। কিছু কিছু কারণও আছে, কিছু ইনসিডেন্টস ঘটে, কথা বললেই কিছু না কিছুতে আপনি হয়তো একটু বিপদে পড়েন। কিন্তু একটু আগে আপা নাম বললেন না যে আমি এখন আর সুলতান আপাকে দেখি না। আমার প্রশ্নটা হচ্ছে সুলতান আপাকেই কেন করতে হবে সবকিছু? আমি কোথায়? মানে সারা জীবন, আজকে সুলতান আপার 80 বছর বয়স, কিন্তু ওনারই করতে হবে। আমি বসে থাকবো উনি কখন করবে, তারপরে আমি ওনার পিছনে যাব। সো এই জায়গাটা থেকে আসলে আমি কি করছি, এই প্রশ্নটা করার সময় এসেছে। ভয়ের সংস্কৃতিটা আমি ওই জন্যই বলি যে ঘটনা তো ঘটবেই, বিপদে আমি পড়তেই পারি, কিন্তু বিপদে পড়বার আশঙ্কায় যদি আমি সারাক্ষণ মুখ বন্ধ করে থাকি, ভীত হয়ে থাকি, তাহলে কিন্তু যারা সুযোগটা নিতে চাইছে তাদের ক্ষেত্রটাই, যেমন আমাদের সবসময় সংস্কৃতিটা কীরকম যে আজকে ইনসিডেন্টস ঘটে তাই 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। নট দ্যাট যে আমি এনশিওর করব আমরা সবাই বাইরে থাকবো 12টা পর্যন্ত, দেখি কে কী করতে পারে। সেই জায়গাটা কিন্তু আমি করছি না, আমি উল্টা করছি, না 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 সমস্যা হতে পারে তাই 5টায় আপনি চলে যান। সো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসাটাই আমি বলছি যে সেলফ সেন্সরশিপ। কারণ বের হলে কি হবে আমি কিন্তু জানি না, আমি আগেই ধরে নিচ্ছি বের হলেই বিপদ হবে। সো সেইখান থেকে বের হয়ে আসাটা আমার ইয়ে ছিল। আর এটার সাথে নূর ভাই আপনি আমাকে বলছিলেন যে আমার একটা পয়েন্টে বলবার আছে, সেটা হলো সবাই আমরা বলছি কন্টিনিউয়েশনটা কি হচ্ছে না কেন। আমার একটা অবজারভেশন হচ্ছে, টনির সাথে আমি ভীষণভাবে একমত যে 30 বছর ধরে একরকম করছি, একটু ডিফারেন্টলি বলতে হবে। বাট পাশাপাশি বাংলাদেশে গভর্নমেন্টের বাইরে এনজিও বা আইএনজিওরা যা করেছে, ইটস এ ট্রিমেন্ডাস জব। এ পর্যন্ত যা করেছে এটা কিন্তু সরকারের একার পক্ষে কোনোদিনই করা সম্ভব হতো না। কিন্তু গ্যাপটা যেই জায়গায় আমার কাছে সব কাজ করতে গিয়ে মনে হয়েছে যে আমরা হয়তো 10 টাকা খরচ করছি, এটা কিন্তু অ্যাম্প্লিফাইড হয়ে যেত যদি সবাই আমরা একটা ইস্যুতে এক কথা বলতাম, কোলাবোরেশনটা যদি হতো। এক অর্গানাইজেশন চাইল্ড ম্যারেজ একরকম, আরেক অর্গানাইজেশন গিয়ে আরেক রকম, কেউ 1 বছর বলছে, কেউ পরে, আমার টিজিও তো কনফিউজড হয়ে যাচ্ছে এক এক সময় এক একজন। তো সবাই মিলে যদি এক কথা বলতাম এতদিনে, তাহলে এটা অনেক সহজ হয়ে যেত। কারণ চাইল্ড ম্যারেজ বলি বা SRHR বলি, এগুলো কিন্তু পোলিও, ডায়রিয়া বা আমি যদি টিকা বলি তার মতো অত সহজ বলবো না, কিন্তু খুব বেশি সেন্সিটিভ। ওই জায়গাগুলো পোলিও বলি, টিকা বলি বা ওরসালাইন বলি, ওগুলো কিন্তু ইনস্ট্যান্ট একটা রেজাল্ট। কিন্তু চাইল্ড ম্যারেজের কথা যদি বলি বা SRHR বলি, এডুকেশন বলি, এগুলো অনেক বেশি সেন্সিটিভ জায়গা। এগুলোতে কাজ করতে গেলে কোলাবোরেশন এবং যৌথভাবে একই মেসেজ বারবার সবার কাছে যাওয়াটা জরুরি। ধন্যবাদ। আমি আসলে এবারে মাশফিকার কাছে যাব। মানে মাশফিকা, আপনি আমাদের অডিয়েন্সের কথা শুনেছেন, আমি তাদের কথা উত্তর দিবেন, কিন্তু আপনার জন্য আমার কিছু ওই আগের কথা বলার মধ্যে থেকে কিছু প্রশ্ন ছিল। যেমন ধরুন, আপনি তো পলিসি অ্যাডভোকেসি করেন। আরেকটা বিষয়, এটা ঠিক আপনাকে এমব্রেস করার জন্য নয় বা এমবেসিকে নয়, আমি জাস্ট জানতে চাচ্ছি যে ওয়াই, মানে এমবেসি থট যে উই নিড টু ফেজ আউট ফ্রম SRHR। মানে এটা আপনারা যখন বাংলাদেশে জানছেন যে এই যে টনির কথায়, এই যে টপার কথায় বা এখানে অডিয়েন্সের কথায়, উই নিড টু ওয়ার্ক মোর ইন দিস এরিয়া, উই নিড টু ডু সাম মোর ওয়ার্ক, মানে হোয়াই ইউ হ্যাভ টেকেন দিস সর্ট অফ স্ট্র্যাটেজি। আমার হয়তো অ্যাম্বাসেডর সাহেবের সঙ্গে ওইভাবে কথা বলার সুযোগ হয় নাই, বা হোয়াই ইট ইজ মানে অ্যাট হেডকোয়ার্টার অফ দ্যাট ইজ নেদারল্যান্ডসের হেগে বসে তারা চিন্তা করলো যে বাংলাদেশ হ্যাজ রিচড হাইট। মানে এটা জাস্ট আপনার ভাষায় আপনি বলতে পারেন, হ্যাঁ, বোর হয়ে গেছে হতে পারে, তবে আপনাকে একটা ক্লু দিই। মানে
she had already mentioned that we need to put some money. If we'd like to include the excluded, so we need to put some money in the bucket. So তাই যদি হয়ে থাকে কিন্তু এই মানিটাকে যদি সরে যায় তাহলে মানে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাব কেমন করে? থ্যাংক ইউ নূর ভাই। আমার প্রাণের কাছাকাছি একটা প্রশ্ন আপনি করেছেন, আপনার প্রশ্নে পরে আসছি। টনিদা, আপনার ইনফরমেশনের জন্য আমাদের 2টা ফেজে কিন্তু আর্লি ম্যারিড গার্লসদের নিয়ে আমরা কাজ করেছি, বাট এগেইন কেন শেষ হয়ে গেল, কন্টিনিউশন হয়নি, এবং আমাদের পার্টনাররাও এই ইস্যুটা নিয়ে কন্টিনিউ করেনি। কিন্তু আর্লি ম্যারিড গার্লসদের SRHR এবং তাদের সিটিজেনশিপ নিয়ে আমার ইমেজ প্রজেক্ট, ইমেজ 1 and 2 দুটোই কাজ করেছে। টেরেসোম নেদারল্যান্ডস, রেড অরেঞ্জ এবং আমার কিছু লোকাল পার্টনার ছিলেন এখানে। তো আপা, আমিও আপনার সাথে এগ্রি যে কেনই সুলতান আপা, কেনই বা শুধু সারা আপা, বাট এই যে আপনি যেটা বললেন সেটার সাথে একমত যে সেকেন্ড লাইন অফ লিডারশিপ কিন্তু আমরা দেখছি না, সেকেন্ড লাইন অফ অ্যাক্টিভিস্ট আমরা দেখছি না। এটা কেন হলো আমি জানি, কিন্তু আমি এটা নিয়ে এখন আর যুক্তিতর্কে যাব না, কিন্তু এটা খুব জরুরি। এবং সেম গোজ উইথ দ্য এনজিও সেক্টর, যে সেকেন্ড লাইন অফ লিডারশিপ কিন্তু এখনই তৈরি করার সময়, আদারওয়াইজ আমরা এত বছর ধরে যেগুলো করছি সেগুলো লস্ট হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সো it's called to all our partners and our friends that আমাদের নেক্সট জেনারেশনকে তৈরি করে যেতে হবে। আমরা শুধু ওদের জন্য কাজ করব এটা না মনে করে ওরাও যেন আমাদের কাজের সাথে জড়িত হয় এবং লিডারশিপটা নেয়, নিজেদের পিয়ারদের সাথে কাজ করার জন্য তৈরি হয়ে যায়, সেই মানে ইনিশিয়েটিভটা আমাদের নিতে হবে। অ্যাজ ফর দ্য নেদারল্যান্ডস অ্যাম্বাসি, যে আমি অন্য ডোনারদের কথা বলবো না, কিন্তু নেদারল্যান্ডসের যেটাই হলো যে আমরা 12 বছর বা 14 বছর একটা প্রোগ্রামিং করেছি, এবং তারপর যখন বাংলাদেশ গভর্নমেন্টের আমরা স্ট্র্যাটেজিতে ইস্যুগুলোকে নিয়ে আসতে পেরেছি। বিশেষ করে আপনারা জানেন যে আমরা অ্যাডোলেসেন্ট হেলথ স্ট্র্যাটেজি করতে হেল্প করেছি, সেটার অ্যাকশন প্ল্যান হয়েছে আমাদের প্রজেক্টের মাধ্যমে। অ্যাডোহার্টের কথা বলছি আমি, এখানে হাসিনা আপা আছেন, ওনাদের সেক্টরে ওনারা জেন্ডার এবং SRH নিয়ে একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে। সো কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটিগুলোর কিছু পজিটিভ এবং সাস্টেনেবল ইনিশিয়েটিভ হয়েছে, এবং আমরা যতগুলো কাজ করেছি আমাদের পার্টনাররা NGO, INGO, UN থাকলেও গভর্নমেন্ট কিন্তু আমাদের সাথে ছিলেন সবসময়। সো আমরা চেষ্টা করেছি সাস্টেনেবিলিটি আনতে, কিছুটা পেরেছি কিছুটা পারিনি, তারও কিছু কারণ আছে। যে SRHR বিষয়টা তপাপা যেটা বলেছেন আসলে এত বেশি সেন্সিটিভ যে মানুষজনকে এটার মানে SRHR এই অ্যাব্রিভিয়েশন বলাতেও আমাদের অনেক সময় লেগেছে। এখন আমরা মিনিস্ট্রি অফ হেলথে গেলে আপা আছেন, উনি জানেন যে আমরা কিন্তু সহজেই শুনি যে ওনারা বলছেন SRHR, খুব সহজে এটা বলেন এখন, যেটা আমরা যখন 10 বছর আগে কাজ শুরু করেছিলাম তখন এত ছিল না। অ্যাডোলেসেন্ট হেলথ, অ্যাডোলেসেন্টদের নিয়ে চিন্তাটাই একটু অন্যরকম ছিল, যে ওদের শুধু গান বাজনা পড়াশোনা করলেই হবে, কিন্তু তাদেরও যে নিড আছে, তাদেরও যে রাইটস আছে SRHR এর, সেক্সুয়ালিটি এবং রিপ্রোডাক্টিভ হেলথের, সেটা কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ধীরে ধীরে আসছে এখন গভর্নমেন্টের মধ্যে। সো গভর্নমেন্ট ইজ এ ক্রুশিয়াল কী বলবো আমাদের অ্যালাই, যাদেরকে নিয়ে আমাদের হাঁটতে হবে, এবং তাদেরকে মাধ্যমে আমাদের যে সুন্দর সুন্দর লগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা খুব সহজেই স্ট্র্যাটেজি করে ফেলি, অ্যাকশন প্ল্যান করে ফেলি এবং বাজেটেড অ্যাকশন প্ল্যান করি, স্টিল ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা আগাতে পারছি না। তো এগুলো খুব জরুরি। নেদারল্যান্ডস কেন সরে গেল SRHR থেকে, যদিও আমি পার্সোনালি সবসময় বলি আমারই হলো যে আরও 5 বছর অ্যাটলিস্ট থাকা উচিত ছিল, বাট অ্যাজ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট we are declaring ourselves as a middle income country. নেদারল্যান্ডস আমরা যারা কাজ করছি, আমরা বলি DSO, আমাদের এই ডিপার্টমেন্টটা, আমরা কিন্তু আমাদের পার্লামেন্টকে বোঝাতে পারিনি যে মানে ওই যুক্তিতর্কটা ওখানে খাটে নাই যে কেন এই বাংলাদেশে তোমরা এখনও ইন্টারভিন করবে এই বিষয়ে। ওরা তো নিজেরা এখন
দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় চলে আসছে। তোমরা এখন আফ্রিকায় যাও, তোমরা এখন অন্য জায়গায় কাজ করো। সো দ্যাট ওয়াজ দ্য মেইন ইস্যু। তাছাড়া আরও কিছু ইস্যু ছিল, কিন্তু এটা হচ্ছে মেইন ইস্যু যে আমরা আমাদের নেদারল্যান্ডসে পাবলিককে বোঝাতে পারিনি, পার্লামেন্টকে বোঝাতে পারিনি। ওনাদের যুক্তি হচ্ছে যে এত বছর করেছো, এখন ন্যাশনাল গভর্নমেন্ট দায়িত্ব নেবে, ওখানে যারা আছে তাদের সিটিজেনরা দায়িত্ব নেবে, তোমরা সরে আসো, তোমরা যেখানে আরও খারাপ অবস্থায় আছে মানুষজন সেখানে ইন্টারভিন করো। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ লেফট, বাট we have our allies here, you are here, the government is here, so and I am here also to talk about SRH. Thank you very much. I'll come back to Tomoko. Tomoko, I'm not sure that is whether you have followed the questions, but I can assist you in understanding the issue. Tony started with this, over messages, loaded of messages, and Chopper told that is okay. Still, there are target-based messages not available. Now, and you also pointed out when you did talk, is that, okay, good, marginalized people are there, we need to think of them in a local way of thinking, and need to have the budgeted intervention. And you also told that is putting some money for them, otherwise it will not be happening. This is everything I understand. They have thought that this is a major point where we need to work on. And what is your, can you explain that point basically? Yes, thanks, Noor. And I was thinking and listening, picking up words here and there. And I was thinking if I could add one more thing that we should think about, and that is data and research. Okay. So if we don't have the data, they become invisible. The problem becomes invisible. When we have the data, we have powerful ammunition. We can say, look, this is how much these people are being affected. This is the consequences. And suddenly the problem becomes very visible. And sometimes research, we don't have money for research, we say, or we have to have so much, but actually I've seen instances where you can have a small piloted intervention, very small, but even a data sample of 100 or 200, that's sometimes even enough to make your case. We don't need 500,000 taka, or I don't know how much that is in US dollars, but we don't need a huge budget. Small little interventions to collect data and showcase the issues, that really helps us. But we are very, very lacking and behind. Even in IPPF, we are still struggling with our data collection systems. How can we disaggregate the data? Also because there's confidentiality issues. There's also information that people will want to share and information they will not want to share. So it becomes even more challenging to how do we address the issue when we cannot make the issue so visible data-wise. So I think that's one of the challenges that maybe as CSOs we can become creative in collecting stories, or is it data in small scale, but how can we make the problem more visible? Thank you. Thank you. Thank you, Tomoko. I think there should be another round of points taken from the audience, and then we'll try to conclude. Dr. Faria Hassin, Rifat bin Sattar, and আমি নামটা বলে তারপরে বলবো। হ্যাঁ, এই তিনটা হাত নেই, তারপরে আমরা প্রায় উই হ্যাভ রিটেন টাইম, সো এই তিনজনের কথা শুনি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। Thank you so much. I'm Dr. Faria Hassin, working as Associate Professor in Department of Public Health Informatics, Bangabandhu Sheikh Mujib Medical University. The discussion is very interesting. I would like to start with your saying, what you said just. I would like to say a little bit in Bangla. আমাদের সব ধরনের আলোচনাগুলোই হয়েছে, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আসলে গবেষণা আমরা করছি না ঠিক সেটা নয়, কিন্তু গবেষণার ফলাফলগুলো আমরা আসলে পলিসি মেকিং বা প্রোগ্রাম ডিজাইনিংয়ে কাজে লাগাতে পারছি কিনা সেটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে। এবং আই টোটালি এগ্রি উইথ ইউ, তোমাকে উইদিন আ স্মল ফান্ড উই ক্যান অলসো ডু দ্য রিসার্চ।
আমার কাছে মনে হয়েছে যে আরেকটা জায়গায় আমাদের একটু বিশেষ দৃষ্টি দেওয়া দরকার, যেহেতু মাশফিকা আপা আপনি লিডারশিপের কথা বলেছেন। প্রোগ্রাম লিডারশিপ আমরা যেরকম দেখতে পাচ্ছি, পলিসি লিডারশিপ যেরকম দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে রিসার্চে আমাদের আসলে রিসার্চার তৈরি করা, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথের রিসার্চার তৈরি করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিংয়ের জায়গা। কারণ ইউ রাইটলি পয়েন্টেড আউট, যেখানে এথিক্সের বিষয় থাকে, প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটির বিষয় থাকে, এবং আসলে ক্রমাগতভাবে আমরা কিভাবে একটা ন্যাশনাল ডেটা সিস্টেম তৈরি করতে পারি, কারণ এখানে ডেটা প্রোটেকশন পলিসিটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জায়গাগুলো মনে হয় আমাদের চিন্তা এখন করতে হবে। যে আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের অনেকগুলো কিন্তু গুড এক্সাম্পলস বাংলাদেশে ক্রিয়েট হয়েছে, সেটি গভর্নমেন্ট থেকে, আইএনজিওস থেকে, এনজিওস থেকে, ইউএন থেকে, কিন্তু এই এক্সাম্পলগুলো আসলে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি? যদি না লাগাতে পারি তাহলে কেন পারলাম না? আমরা এই ডিসকাশনগুলো যদি আমাদের একটু হয়। আর লাস্টলি আমি যেটা বলবো, যেটি টপা আপনি বলেছেন, এবং আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে সময় আমরা কাজ শুরু করেছিলাম তখন আসলে এত ইনফরমেশনের বাল্ক ছিল না। আমরা মনে হয়, আমার কাছে তো এখন মনে হচ্ছে যে আমরা মনে হয় তখন একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে কাজ করতে পেরেছি, কিন্তু এখন যেহেতু অনেক বেশি ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি, এটা দুটোরই একটা রিস্ক আছে, একটা অপরচুনিটিও আছে। ইনফরমেশনের একটা জায়গা তৈরি হচ্ছে, দ্যাটস ভেরি গুড, কিন্তু যদি ওভার ইনফরমেশন হয় তাহলে মিস ইনফরমেশনের একটা বড় জায়গাও কিন্তু তৈরি হয়ে যায়। এসআরএইচের ক্ষেত্রে আসলে সঠিক ইনফরমেশন আমরা কোত্থেকে পাবো, এটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্টলি আমি যেটা বলতে চাই, যে এসআরএইচ যখন আমি উচ্চারণ করছি, আমার কাছে মনে হয়েছে যে যারা ভালনারেবল পপুলেশন, আমরা ইন্টারসেকশনালিটি নিয়ে আজকে অনেক কথা হয়েছে, তাদের সাথে সাথে আসলে জেনারেল পপুলেশনের এসআরএইচের সিচুয়েশনটা কিন্তু খুবই যে এগিয়ে গেছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন আপনি রোগে আক্রান্ত ব্যক্তিদের কথা বলেছেন। ধরেন একজন ব্যক্তি, উনি টিউবারকুলোসিসে আক্রান্ত হয়েছেন, এখন ওনারও কিন্তু এসআরএইচের কিছু বিষয় থাকতে পারে। সেই জায়গাটাতেও কি আমরা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আসলে আমরা নিজেদেরকে রেডি করছি কি না? সুতরাং আমার কাছে মনে হচ্ছে শিক্ষক হিসাবে যে আমরা পোস্ট গ্র্যাজুয়েট কারিকুলাম নিয়ে যেহেতু আমরা কাজ করি, শুধু স্কুল বা কলেজের কারিকুলাম না, ইভেন মেডিকেল সায়েন্সের কারিকুলামের কথা আমি বলতে চাই, পাবলিক হেলথের কারিকুলামের কথা বলতে চাই, সেই জায়গাটাতে আসলে আমরা এসআরএইচকে কীভাবে অ্যাড্রেস করছি, কারণ আমাদের হাত দিয়ে কিন্তু পাবলিক হেলথ স্পেশালিস্টরা তৈরি হচ্ছেন। এবং লাস্টলি মিডিয়াতে আসলে আমরা আমাদের বিষয়গুলো ঠিকভাবে বলছি কি না, কারণ প্রোগ্রাম ডিজাইন করার আমার কাছে মনে হয়েছে যে কমিউনিকেশনটা আসলে আমরা সবাই কিভাবে করব, এইটা আমাদের মনে হয় আরেকটু বোঝা দরকার। যে কারণ বাংলায় এই ধরনের বিষয়গুলো কত সহজে আমরা বলতে পারি, এই জায়গাতেও মনে হয় আমাদের আরও কাজ করার প্রয়োজন আছে। তবে আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই, এই ধরনের আলাপ যেন বন্ধ না হয়। আজকে যেরকম ফোরামে আপনারা কথা বলছেন, এরকম ক্রমাগতভাবে আসলে কথা বলে যেতে হবে। ক্রমাগতভাবে কথা বললেই হয়তো ভয়ের সংস্কৃতিটা সাহসের সংস্কৃতিতে পরিণত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। রিফাত ভাই। থ্যাংক ইউ নূর ভাই। আমি রিফাত, আমি সেভ দ্য চিলড্রেনে কাজ করছি। প্রথমত, অল পাওয়ারফুল স্পিকার্স ইন ফ্রন্ট অফ আস, সো ডেফিনেটলি অলরেডি অনেকগুলো পয়েন্ট কভার্ড হয়ে গেছে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই, স্পেশালি লাঞ্চ সামনে। ডেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। থ্যাংকস প্রমো ফর রেজিং দ্য ডেটা ইস্যু, বাট আই উইল কাম টু দ্যাট লেটার। প্রথম যেটা নিয়ে আসলে নূর ভাইয়ের প্রথম প্রশ্ন ছিল ইনক্লুশন নিয়ে, এবং ইনক্লুশনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ইনক্লুশনের প্রবলেমটা আসলে মূলত পাওয়ার। এবং আপনি যখন বলছিলেন যে আসলে ক্ষমতাটা কোথায় আছে, আমরা সবাই জানি ক্ষমতার একটা রিয়াল ভারসাম্যহীনতা আছে, এবং এটা শুরু করতে গেলে যেটা আসলে কথা বলার প্রয়োজন, সেটা হচ্ছে আসলে ক্ষমতা কতটা শেয়ার করছে কিনা বা শিফট করছে কিনা। যদি আমাদের হোল ডেভেলপমেন্ট ল্যান্ডস্কেপটা দেখি, এখনও কিন্তু ক্ষমতার আছে যেখানে টাকা আছে। ফলে আমরা কিছুটা ক্ষেত্রে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো কিছুটা দায়বদ্ধ টু ডোনার্স, আমরা দায়বদ্ধ টু আওয়ার কমিউনিটিস, আবার লোকাল অ্যাক্টার্সরা দায়বদ্ধ টু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এই যে বিভিন্ন লেয়ার আছে, এবং যেটা টম ওয়াজ সেইং যে আলটিমেটলি ওয়েন ইট গোজ টু লাস্ট মাইল, টাকার অর্ধেক নাই হয়ে গেছে বা আরও কমে গেছে। তার মানে হচ্ছে বিভিন্ন লেয়ারে আসলে ডিসিশনটাও যেমন সবাই নিতে পারছে না, এবং টাকাটাও বিভিন্ন জায়গায় যাচ্ছে না, সমপরিমাণে যাচ্ছে না। ফলে আলটিমেটলি যারা আসলেই যাদেরকে নিয়ে কাজ করার প্রয়োজন, এবং তাদের সবচেয়ে কাছাকাছি যারা আছে, আমাদের লোকাল অ্যাক্টার্স যারা আছেন, লোকাল কমিউনিটি যারা আছেন, এবং লোকাল গভর্নমেন্ট যারা আছেন, তাদের কিন্তু পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের কোনো অংশগ্রহণ নেই। এবং সেটা যদি আমি স্টেট মেকানিজমও চিন্তা করি, সেখানে একই কথা প্রযোজ্য। আপনি একটু কথা বলছিলেন যে বাজেটের কথা বলছিলেন। বাজেট খুবই সেন্ট্রালাইজড প্রসেসে বাজেট হয়।
বাজেটের মধ্যে কোথায় আমার অংশগ্রহণ? আমার লোকাল গভর্নমেন্টের কোনো অংশগ্রহণই নেই বাজেট প্রক্রিয়ায়। তাহলে আমি কীভাবে রিসোর্স অ্যালোকেশন করবো? আমি যদি যে এক্সক্লুড পপুলেশনের কথা বলছি, তার মানে হচ্ছে পুরো মানে পুরো ইকুয়েশনের মধ্যে এক ধরনের ভারসাম্যহীনতা আছে, এবং সেটা মানে আখেরে যেটা হচ্ছে যে আসলে আমি এক্সক্লুশন প্রমোট করছি। দ্য হোল সিস্টেম ইজ প্রমোটিং এক্সক্লুশন রাদার দেন এটাকে বন্ধ করার চেয়ে। সেকেন্ড যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলছিলেন, মাসুক কাকা বলছিলেন। তো আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি যেদিকে এগোচ্ছে, ইনক্লুশন ঠিক উল্টো দিকে এগোচ্ছে, মানে আরও বেশি আমরা ভালনারেবল হচ্ছি এবং আরও বেশি আমরা বৈষম্য তৈরি করছি। তার মানে হচ্ছে আমাদের হোল যে প্রবৃদ্ধির যে ফর্মুলাটা এবং যে হিসাবটা এবং যে বয়ানটা আমরা সবাই বলে যাচ্ছি, সেটার মধ্যে একটা ভয়াবহ একটা ঝামেলা আছে। এবং আবার একই জিনিস হচ্ছে যে সেখানে আসলে এই যারা সুবিধা বঞ্চিত পিছিয়ে আছে তাদের আসলে এখানে কোনো ভয়েসই নেই, এবং সেখানে আমরা এক ধরনের গেটকিপার হিসেবে কাজ করছি। আমরা মাঝখানে এসে সেই লেয়ারগুলোকে অনেক ক্ষেত্রে বন্ধ হয়তো করছি। তো সেজন্য আমাদের নিজেদেরকে তাকানোর একটা প্রয়োজন আছে। থার্ড বলো ডেটা নিয়ে, যেটা ডেটার কথা বলছিল, নিঃসন্দেহে ডেটা একটা বড় ইস্যু, এবং আমরা এক্সক্লুশনের কথা বলতে চাই, অবশ্যই আমাদের ডেটা রাইট ডেটা দরকার। একটু যেমন 51% বাল্যবিবাহ আমরা এখন বলছি, এবং সেই ডেটা আমরা অনেক খুশি, কারণ একসময় 80% ছিল, কমতে কমতে 51% এসেছে। সেই 51% কি চরের ক্ষেত্রে কি প্রযোজ্য? মনে হয় না। সেই ডেটা আমাদের কাছে নাই। আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করি, ন্যাশনাল ডেটা, সেগুলো সাধারণত হচ্ছে আরবান রুরাল দেখে, শুধু মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ক্লাস্টার সার্ভেতে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ডেটা পাই। এর বাইরে কিন্তু আসলেই সে ডিসএগ্রিগেশনটা কোথাও নেই। ফলে আমি যদি সেটা নাই জানতে পারি যে আমার চরে আসলে বাল্যবিবাহের অবস্থা কী, সেক্স ওয়ার্কার কমিটির মধ্যে বাল্যবিবাহের অবস্থা কী, হাওড়ে কী অবস্থা, সেই ডিসএগ্রিগেশন না থাকলে তো আসলে আমরা না পারবো সেই অনুযায়ী রিসোর্স অ্যালোকেট করতে, না পারবো সেই অনুযায়ী প্রোগ্রাম ডিজাইন করতে, বা তাদের জন্য নির্দিষ্ট তাদের জন্য যে দরকার ইন্টারভেনশন সেটা করতে পারবো না। আরেকটা যেটা ডেটার আরেকটা জায়গায় আমি 4টা জায়গায় ইস্যু আমি ডেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় বড় প্রবলেম। একটা হচ্ছে ডিসএগ্রিগেশন, একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। ডেটা আছে অনেক জায়গায় আছে, যেটা আপা বলছেন, কিন্তু আমরা অ্যাক্সেসই করতে পারছি না। কারো কাছে ডেটা মানে টনিদা বলেন ডেটা অনেক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারি না, রাইট ডেটা অ্যাক্সেসই করতে পারি না। থার্ড সমস্যা ডেটা হচ্ছে কোয়ালিটি। আমরা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করি, কোয়ালিটির একটা প্রবলেম আছে, এবং আমাদের ডেটা অনেক সময় গভর্নমেন্ট নিতে চায় না, গভর্নমেন্ট তাদের ডেটা নিয়ে কথা বলে, এবং সেই ডেটার মধ্যে অনেক ঝামেলা আছে, আমাদের ডেটার মধ্যে ঝামেলা আছে। তার মানে ডেটার কোয়ালিটি একটা বড় ইস্যু, এবং আমরা সিঙ্গেল মেথোলজি দিতে পারছি না, আমাদের মতো করে মেথোলজি ঠিক করি, এবং প্রজেক্টে গিয়ে সেটা আরও আমাদের মতো করে প্রজেক্টের মেথোলজি ঠিক করি, ফলে ডেটার আসলে রিয়াল কোয়ালিটি ইস্যু আছে। আর ফোর্থ যে ইস্যুটা যেটা আমার ডেটার ক্ষেত্রে মনে হয় রিয়াল টাইম ডেটা নাই। সো অনেক পরে যখন ডেটা নিয়ে আসি সেটা আসলে ওই মুহূর্তের জন্য মানে ঠিক কাজ করে না। এই তিনটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। সব মিলিয়ে আমি যেটা বলতে চাই ইনক্লুশনের জায়গা থেকে, সেটা হচ্ছে এক্সক্লুশনে যেভাবে আমরা দেখছি, এবং এক্সক্লুশন বললে আমরা যেটা মনে হয় আমরা লেভেল চিন্তা করি, মানে এক্সক্লুশন মানেই হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি, এক্সক্লুশন মানেই হচ্ছে সেক্স ওয়ার্কার কমিউনিটি, এক্সক্লুশন মানেই হচ্ছে একটু আগে টনিদা যেমন বললেন যে আমরা বিবাহ যা হয়েছে তাদেরকে টার্গেট করছি না। এক্সক্লুশন এসে গোড়ার সমস্যাটা খুঁজে বের করার প্রয়োজন, এবং সেই অনুযায়ী আসলে আমাদের টার্গেট করার প্রয়োজন। আমরা যদি একদম সেই কাঠামোগত জায়গায় হাত না দেই, তাহলে শুধুমাত্র কিছু টার্গেটেড অ্যাপ্রোচ নিব, কিন্তু আসলে রিয়াল সমস্যাটা সমাধান করতে পারবো না। ধন্যবাদ। এই লাস্ট স্পিকার তুমি সামনে চলে এসো। আচ্ছা, সবাইকে শুভ দুপুর। আমি হচ্ছি ফারিন। আমি বন্ধুর সাথে সম্পৃক্ত আছি, কিন্তু আমি একজন মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট। আমি আসলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করি। আমার আলোচনার মধ্যে যে জায়গাগুলোতে আমি বের করতে মানে আমার কাছে মনে হয়েছে যে মাসিবেক বাবা বলছিলেন, তো পাপা বলছিলেন যে আমরা 30 বছর আগে যে জায়গাটা শুরু করেছিলাম, 30 বছর পরে এসে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি, মানে সেই সিনারিটা আমাদের কাছে খুবটা অ্যাচিভেবল না। মানে এটা কেন, মানে এই যে আমরা 30 বছর পরে এসে মনে হচ্ছে আমরা আবার ব্যাক ফরওয়ার্ড করছি কিনা, সেই ধরনের কোনো রুট কজগুলোকে আসলে হোয়াট আর দ্য রুট কজ, যে এই যে রুট কজগুলো আমাদেরকে বের করা উচিত মনে হয়, এবং সেই ধরনের ডকুমেন্টেশন বা সেই ধরনের ডাটাটা ইনফরমেশনটা আসলে থাকা উচিত যে এই রিজনটা কী সেটা। আরেকটা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলছি, এবং গভর্নমেন্টকে সমন্বয় করে কাজ করার কথা বলছি, কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে অনেক সময় আমরা শুনতে পাই যে গভর্নমেন্টের প্রতিনিধিরা কর্মকর্তারাই বলেন যে এনজিওরা কোনো কিছু সমাধান চায় না, কোনো কিছু সলিউশন চায় না, তারা এটাকে ক্যারি অন করতে চায়। মানে এইটা একটা বিষয় এবং গভর্নমেন্ট থেকে শুনতে পাই। মানে এইটা আসলে আপনারা কীভাবে দেখেন অ্যাজ এ ডোনার লেভেল থেকে, পার্টনার লেভেল থেকে, সেটা একটু আমার জানার বিষয়। আরেকটা হচ্ছে যখন ইনক্লুশনের কথা বলি, আমরা অনেক সময় হয় কি কিছু স্ট্র্যাটেজিক শব্দ ইউজ করি, ব্যবহার করি, মানে অ্যাডভোকেসির ক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরে
অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানে এখন স্ট্র্যাটেজির শব্দগুলো কতটা সাস্টেইনেবল হবে সেটা চিন্তা করা উচিত। আমি হয়তো আমার কান্ট্রি কন্ট্রেক্টস বা কান্ট্রি সিচুয়েশনের জন্য বিভিন্ন শব্দ টার্মিনোলজি ইউজ করতে পারি ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজনে, কিন্তু এটা কতটা সাস্টেইন করতে হবে সেটা আসলে চিন্তা করা উচিত। এখন স্ট্র্যাটেজিগুলো এরকমই হয় যে আমি ওটা আমার এমন একটা শব্দ ইউজ করলাম মানুষ এটা বুঝলোই না, কিন্তু যখন মেইন স্ট্রিমিং করার জন্য পরিকল্পনা করব তখন কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হয় এবং মেইন স্ট্রিমের মধ্যে একটা ভুল মেসেজ চলে যায়, যেটা নিয়ে কিন্তু আবার আমাদেরকে যতটুকু এগিয়ে গিয়েছে তাতে বেশি ব্যাক হতে হয়। তো সেই জায়গাটা আপনাদের ধারণাটা কি বা আপনাদের মতামত কি, সে জায়গাটা আমি কথা বলতে মানে শুনতে চাচ্ছি। আমরা মনে হয় সংক্ষেপ করলে ভালো হয়। একটা প্রশ্ন শুধু করবো, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইট যখন আমরা কাজ করি বা কথা বলি, আমার কাছে মনে হয় যে মেন্টাল হেলথ যে একটা এসআরএস এর পার্ট, সেটা অনেক সময় এক্সক্লুডেড হয়ে যায়। মানে সেই জায়গাটা আসলে লক্ষ্য রাখা এবং সেই জায়গাটা আসলে কাজ করা, কারণ মেন্টাল হেলথ একটা ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটা অ্যাডোলেসেন্টের জন্য এবং ইউথ মানে সবার জন্য এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আসলে শো একটা প্রায় বেজে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা কনক্লুশনে চলে আসব। তবে আমাদের মাঝে বেশ কিছু সরকারি কর্মকর্তা আছেন। এই কিছুক্ষণ আগে আমাদের সাথে যোগ দিলেন আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান। উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, এবং আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে যে আরবান হেলথ প্রোগ্রামটা চলছে, এডিবি সাপোর্টেড, and that is the government project. And a urban health project, urban primary health care service delivery project, it has been here in Bangladesh more than 20 years. It's a phase 2 চলছে এখন 25 years. So এই প্রজেক্টেরই প্রজেক্ট ডিরেক্টর আমাদের আলাউদ্দিন খান সাহেব, উনি আসছেন। উনি আমাকে বলেছিলেন আসবেন, কথা দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আলাউদ্দিন সাহেব যেহেতু আলোচনায় পুরোটা ছিলেন না, আমরা আজকে এখানে কথা বলছি বেসিক্যালি এসআরএইচআর নিয়ে, আর কিছু এই মানে ওয়ার্কিং সেশনটা হচ্ছে আসলে ইনক্লুসিভিটি নিয়ে। তো আমি ডেফিনেটলি আপনার একটা মানে বক্তব্য চাইবো, এবং এটা আমি আপনাকে রিকোয়েস্ট করেছি যে আপনাকে বক্তব্যটা দিতে হবে। সো আমি আপনাকে এখানে এসে বলতে বলবো, কারণ এই পোডিয়ামে, কারণ এখানে মানে আমি হ্যাঁ আপনি এখানে এসে বলেন, এবং প্লিজ ফিল ফ্রি টু সে ফিউ ওয়ার্ডস। জাকিয়াকেও খুঁজতেছিলাম আমি, কিন্তু পর্ণিনী আছেন এখানে, ডাইরেক্টর রিসার্চ অফ হেলথ ইকোনমিক্স ইউনিট, সিদ্দিকুর রহমান, হি ইজ এ ডেপুটি সেক্রেটারি অ্যান্ড ডেপুটি project director of Urban Primary Healthcare Service Delivery. Thank you, Nur Mohammed sir, for inviting me to say some words in front of you. Thank you very much, Tropa Majumdar. অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো। Our development partner from abroad, maybe from IPPF Japan. Regional Director Tomoko Fukuda. Okay. And she is embassy colleague from the Dutch Dutch embassy. Netherlands Okay. embassy. Thank you And very Tony, much. Tony Gomez, I think you know Tony. Thank you very much for inviting me and allow me to say a few words. বাংলায় বলি এই কারণে যে সবাই যেহেতু আমরা বাংলাদেশি। স্যার যে কথাটি বলেছেন সেটা হলো যে আমরা বাংলাদেশে এই 17 কোটি মানুষ বসবাস করি। বিবিএস এর ডেটা বলে যে 16 কোটি 98 লাখ। সেটাকে যদি আপনি রিয়েল ডেটা নিতে যান, তো সেন্সার যখন শেষ হয়েছে এরপরে যে প্রোডাকশনগুলি হয়েছে তাতে 17 কোটি ছাড়িয়েছে। তো এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বয়স নির্বিশেষে, ধর্মবর্ণ প্রত্যেকেরই নাগরিক হিসাবে তাদের মৌলিক অধিকার আছে। এই রাষ্ট্র সংবিধানের 15 অনুচ্ছেদে স্বীকার করে নিয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃক প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে। এটা রাষ্ট্রের একটি কমিটমেন্ট। এবং এই কমিটমেন্টটা কোথা থেকে এসেছে? আমাদের যে মহান মুক্তি সংগ্রাম, যে 30 লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে, 2 থেকে 3 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছেন, এবং অযুত মায়ের কান্না আর এই 1 সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা অর্জনের পরে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধানটা অ্যাডপ্ট করেছেন, সেই সংবিধানের 17 অনুচ্ছেদে, যেটা আমাদের রাজনীতিবিদরা বলে থাকেন যে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা সংবিধানের 17 অনুচ্ছেদে স্বীকার করে নেওয়া হয়েছে যে অল পাওয়ার্স
অফ দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপল। জনগণের উপরে এই নির্ভর করবে রাষ্ট্রের ক্ষমতা কার উপরে যাবে বা কে ক্ষমতাপ্রাপ্ত হবে। দ্বিতীয়ত এই 7-এর 2 অনুচ্ছেদে এই সংবিধানের প্রাধান্যটা স্বীকার করতে গিয়েই জনগণের প্রাধান্যকে এখানে জনগণের ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেটি হলো যে খুব সুন্দর কথা বলা হলো যে দিস কনস্টিটিউশন দ্য solemn expression of the will of the people of the republic, the supreme law of the land, and any other law inconsistent with the provision of this constitution be void. বলা হলো যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে। এটা কি অভিপ্রায়? ওই যে 30 লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করলো, তাদের স্বপ্ন ছিল যে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করতে চাই যেখানে সকল মানুষ তাদের যে অন্তর্নিহিত শক্তি এবং ক্ষমতা আছে, পটেনশিয়ালস আছে, সেগুলিকে কাজে লাগিয়ে দেশ গঠনে যাতে নিজেদেরকে মর্যাদার আসনে অভিষিক্ত করতে পারে এবং আমরা যেন পরাধীন জাতি হিসেবে না স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারি। ওই সংবিধানের 15 অনুচ্ছেদে এই মানুষের মৌলিক অধিকারগুলি স্বীকৃতি দেওয়া হলো। এখন প্রশ্ন হলো ইনক্লুসিভনেস। এখন রাষ্ট্র এমন একটি সংগঠন যার দায়িত্ব হলো সকল মানুষের ওয়েলবিং দেখা, কিন্তু রাষ্ট্র শুধুমাত্র একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস তো না। মানে এই যে আমাদের যে বাড়ির পাশে যারা ফেরি করে বেড়ায়, ওই মুরগি ওই মাছ, একটা রাষ্ট্র বা সরকার তো তা নয়। সরকার বা রাষ্ট্র ব্যবস্থাটা হলো যে দেশের সকল নাগরিকের সম্মিলিত প্রয়াস এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার অংশই এই রাষ্ট্র ব্যবস্থা সামনের দিকে এগিয়ে চলে। সেক্ষেত্রে রাষ্ট্রের যে সরকারিভাবে যারা সরকার পরিচালনা করেন তাদের কমিটমেন্ট এবং যারা সরকারের বাইরে থাকেন, এই যে যারা জিও আমরা যাদেরকে বলছি, সরকার যেখানে থেমে যাবে, সরকার মেবি প্রত্যেককে ওয়ান টু অল কাভার করতে পারবে না, টাচ করতে পারবে না। সরকার যেখানে থেমে যাবে অথবা তাদের কার্যক্রম শেষ হবে, সেখানে যারা সমাজের বিত্তবান, যারা জ্ঞানবান, যারা ধনবান, যারা মনোবান, মানে যাদের মন মানসিকতা ভালো আছে, তারা সেখানে এসে যোগদান করে সেই জিনিসটাকে ব্রিজ করবে এবং সেবাটা প্রদান করবে বা সকলের কাছে পৌঁছে দিবে। এখন আমরা আসি স্বাস্থ্য সেবা নিয়ে। স্বাস্থ্য যে মানুষের মৌলিক অধিকার, এই স্বাস্থ্য সেবার মধ্যে SRHR অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে জাতিসংঘ কর্তৃক যে 16 ডেজ অ্যাক্টিভিটিস পালন করা হয়, আমাদের সাথে কাজ করা আরেকটা NGO আইপাস, তাদের সাথে আজকে আমি 4টা পার্টনারশিপ এরিয়াতে আমি গিয়ে সেখানে মিনিস্ট্রেশনের উপরে মানে মাসিক ব্যবস্থাপনার উপরে আমাকে বক্তব্য দিতে হয়েছে। তা আমাকে আমার বিশেষজ্ঞরা বলেছেন যে আপনার MPH অলরেডি হয়ে গেছে, এখন একটা PhD করেন। কারণ কি যে আমার নিজের দেখা যে আমাদের দেশের এই যে অ্যাডোলেসেন্ট গার্লস যারা, তাদেরকে আমরা বারবার বলেছি যে তারা আমাদের মূল জনশক্তির অর্ধেকের বেশি, BBS অনুযায়ী 8.5 লাখ এখন নারী বেশি। কিন্তু এই নারীরা যখন অ্যাডোলেসেন্ট বয়স থেকে তারা যখন পিরিয়ড শুরু হয়, এই সময়টাতে আমাদের নানি দাদিরাই আমরা শুনেছি বলে কি যে ওর শরীর খারাপ হয়েছে। একটা সোসাইটির একটা টেবু যার শরীর খারাপ হয়েছে, এটা একটা অবান্তর, অসত্য, অগ্রহণযোগ্য কথা। কারণ তার শরীর খারাপ হয় নাই, বরং সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছে বলেই তার এই স্বাভাবিক জীবনচক্রের প্রক্রিয়াটা শুরু হয়েছে। যদি না হতো তাহলে সে হতে হয় ট্রান্সজেন্ডার, নাহলে হিজড়া, তা না হলে সন্তান জন্মদানে অক্ষম। যেহেতু তার মধ্যে হরমোন যেটা ডেভেলপ করেছে এবং আমাদের পুরুষদের যেটা হয় এবং নারীদের যেটা হয়, তাদের শুক্রাণু এবং ডিম্বাণু, নারীদের যে ডিম্বাণু এটি প্রতি মাসে মাসে ভেঙে কি হয় যে তারা আবার রিনিউ হয়, মাতৃত্ব অর্জনের জন্য তারা সক্ষমতা অর্জন করে। সুতরাং এই পরিস্থিতিটা সম্পূর্ণ স্বাভাবিক। হ্যাঁ, যাদের প্রথম দিকে হয় তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করতে পারে, তাদের মধ্যে একটা মানে কি বলবো একটা এলুফনেস, তারা একটা এলুফ থাকতে চায়, একটু অস্বস্তির মধ্যে থাকতে চায়। তো তাকে মেন স্ট্রিমিং করতে হবে, তাকে হাইজিনিটি মেনটেন করা, একটু পুষ্টিকর খাবার খাওয়ানো, একটু রেস্ট দেওয়া এবং তাকে একটু কাউন্সিলিং করা, যে এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এটি তোমার মায়েরও হয়েছিল, তোমার নানির হয়েছিল, হতে হতে একেবারে বিবি হাওয়া পর্যন্ত গেছে। যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত যাবে। সুতরাং এই যে SRHR এর যে সেবাটা, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারের যে সেবাটা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, আমরা কিন্তু আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট, আমাদের যে ESD প্লাস যে 16 ধরনের সেবা আছে তার মধ্যে এটি অন্তর্ভুক্ত আছে। এবং আপনারা জানবেন যে সারা বাংলাদেশে অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ওয়ার্ল্ড ব্যাংক
6.5 কোটি মানুষ শহরে বসবাস করে, কিন্তু আমাদের এই প্রজেক্ট 1,70,00,000 মানুষকে কভার করতে পারছি আমরা। কিন্তু তাহলে কি হলো যে আরও অনেক কাজ করার বাকি আছে। হয়তো সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো জিও এনজিওরা কাজ করে, কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায়, আমাদের গ্লোবাল এজেন্ডা এসডিজির গোল অর্জন করতে গেলে আমাদের কাউকেই বাদ দিয়ে এই উন্নয়ন কার্যক্রম আমাদের সম্পন্ন করা সম্ভব হবে না। সুতরাং আসুন, আমি যেহেতু স্যার বলেছেন যে দিস ইজ হাই টাইম ফর লাঞ্চ অ্যান্ড হাংরি ম্যান ইজ অ্যান অলওয়েজ অ্যাংরি ম্যান, কারো রাগের কারণ হতে চায় না, বিরক্তির কারণও না, শুধু একটি কথা যে যেখানে সরকার থেমে যাবে সেখানে আপনারা যারা সমাজের, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আলাউদ্দিন খান সাহেব। আপনার মানে হি ইজ এ ভেরি গুড স্পিকার দ্যাট আই নো, ইনস্ট্যান্টলি অনেক কথা বলতে পারে, অ্যান্ড হি ইজ ডেফিনেটলি ইউ হ্যাভ ওয়েল সেড। Now coming back to the discussion what we have done, আমি একটু সংক্ষেপে এটা একটা সার টানার চেষ্টা করে এখানে শেষ করতে চাচ্ছি, কেননা ইতিমধ্যেই আমরা অনেক আলোচনা করেছি এবং বেশ ভালো ভালো কথা এসছে। আমি 2-4টে কথা বলেই এখানে প্রত্যেকের কথা থেকে 2-একটা কথা নিয়ে আমি শেষ করতে চাই। টনির কথা দিয়ে আমি শুরু করতে চাই। হ্যাঁ, এটা সত্য, এইখানে আমাদের অডিয়েন্সের অনেকে এই বিষয়টা নিয়ে বলেছেন যে একসময় যে আমরা তথ্য দিতাম সে তথ্য এখন মনে হচ্ছে আরও বেশি বেশি আসছে, উই আর ওভারবার্ডেন্ড উইথ দ্য ইনফরমেশন। উনি যে টার্মটা ইউজ করছেন যে সেটা কি ওভারফ্লো অফ ইনফরমেশন, ওভার মেসেজ, এবং এটা ওভারলোডেড অফ দ্য মেসেজ। কিন্তু এটাও সত্য যে মিনস বেড়ে গেছে আমাদের। আগে আমরা যখন 30 বছর আগে যে কাজটা করতাম, মানে দ্য ওয়েজ অ্যান্ড মিনস ওয়াজ লিমিটেড। নাও ইট হ্যাজ ওয়াইডেন দ্য স্কোপ, বেড়ে গেছে। এই যে উনি উদাহরণ দিয়েছিলেন যে এখন গুগলে সার্চ দিতে গেলে কত কিছু চলে আসে। টপা যে কথাটা, তবে হ্যাঁ, এইখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন মেসেজটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিব। ইট হ্যাজ টু বি সাম গাইডেড, মানে আমরা গাইডেড ইনফরমেশন দিতে হবে এবং আমাদের সন্তানদেরকে হেল্প করতে হবে যে এইভাবে তোমরা মেসেজটা পেতে পারো, এই মেসেজটা সঠিক, এই মেসেজটা হয়তো সঠিক নয়, এই কথাগুলো বলতে হবে। টপা খুব ভালো কথা বলেছেন, যেটা আমি আবারও বলতে চাচ্ছি, যে ওই যে সেলফ সেন্সরশিপটা, এটা আমার কাছে খুব লেগেছে। আসলে আমরা কেন যেন একটা জুজুবুড়ির ভয়ের মধ্যে থাকি, আমরা এগিয়ে আসি না, আমরা কাজ করছি না, আমরা মনে করি ও কি বলবে বা আমি একটা সমস্যায় পড়ে যাব, কেমন যেন একটা মানে কালচার অফ পলিটিক্যাল, কি বলবো এটাকে, যে ইনসিকিউরনেস থেকে আমরা হয়তো অনেকেই চুপ করে বসে থাকি। সো উই নিড টু ব্রেক দিস ব্যারিয়ার, উই নিড টু ব্রেক দ্য সাইলেন্স। সো জুজুবুড়ি ভয় পেলে হবে না, আমরা আগেও পাইনি, এখনো পাবো না, তবে আমাদের আরো বেশি বেশি করে বলতে হবে। তবে উনি আরেকটা কথা বলছেন যে টার্গেট ওয়াইজ টেইলার্ড সার্ভিস, টেইলার্ড মেসেজ আমাদেরকে দিতে হবে। মাশফিকা অনেক দিন ধরে এই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, বিশেষ করে পলিসি অ্যাডভোকেসি নিয়ে, এবং SRHR is one of our coming from heart and that she has told. তো উনি যে ট্রিপল-ইর কথা বলেছেন যে এম্পাওয়ার, এডুকেশন অ্যান্ড এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটার জন্য আমরা হলো আরও পার্টনারশিপে কাজ করতে হবে। অ্যান্ড ওয়ার্কিং ইন সাইলো ইজ ইন নাওএডেজ ইট ইজ মানে অ্যাবসার্ড। সো উই হ্যাভ টু গো উইথ দ্য পার্টনারশিপ, হাতে হাত ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। উনি শুধু ফিমেলকে টার্গেট করে কাজ করলে হবে না, মেন এঙ্গেজ বাড়াতে হবে, অন্য অন্য সবার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, এই কথা উনি জোর দিয়েছেন। Tomoko, the main point I have received from Tomoko is that localization. If you would like to include everybody, you need to work locally, and you need to speak in local language, you need to speak in the language of the marginalized people. And underline যে কথাটা আমি বারবার বলতে চাই, and this is also discussion of others, is that we have to budget, make the budget for the excluded people. So come with, and we need to put more money in this sector. That is, if you would like to
talk about inclusivity. So otherwise এটা হবে না। এর মানে সাথে কন্ট্রাস্টে যে কথাটা এসছে যে বাজেট যখন প্রণয়ন করা হয়, চলে গেছেন রিফাত বিন সাত্তার, সো তখন হয়তো আরও আমরা বাজেটের আগের থেকে এই কথাগুলো বলা শুরু করতে হবে, যাতে দোজ হু আর অ্যাট দ্য পলিসি মেকিং লেভেল তারা যেন কথাগুলো মাথায় নেন, এবং যখন বাজেট প্রণয়ন হবে, বিশেষ করে ন্যাশনাল বাজেট যখন, আজকে উড বি দ্য বাজেটিং ডে, ইন ফিউ আওয়ার্স the next financial year's budget would be placed before the parliament. So আমাদের এই বাজেটের ব্যাপারটা আরো বারবার করে বলতে হবে। আমি ফিরে আসি অডিয়েন্সের কাছে, সেটা নুনাহার যেটা বলেছেন যে হ্যাঁ, কাউন্সেলিং শুড বি অ্যাট এভরি স্টেজ। বাবা মার সাথে করতে হবে, মানে যারা এক্সক্লুডেড, ইভেন উনি যে উদাহরণটা দিয়েছেন সেক্সুয়াল ওয়ার্কারের উদাহরণ, এবং তাদের সন্তানরা শিক্ষা পাচ্ছে কিনা, তাদের জন্য মানে সেই দীক্ষা দেওয়া হচ্ছে না যাতে নাকি ওরা একটা কর্মক্ষম হয়, কর্মোপযোগী হয়ে ওঠে, সেই বিষয়ে চিন্তা করতে হবে। সঞ্জিদা আপা দারিদ্রতার ব্যাপারটা, বিশেষ করে আমাদের যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, শুধুমাত্র সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ করবে না যদি না আমরা ওই জায়গাটাতেও কাজ করি টু ইরাডিকেট পোভার্টি না, আদারওয়াইজ এই বাল্য বিয়ের যাতনাটা নিয়ে আমাদের অনেক দিন চলতে হবে। ডক্টর মোর্শেদা কনসার্টেড এফোর্টের কথা বলেছেন, আলতাফ ভাই উনিও বলেছেন আমাদের এই যে আজকের যে আলোচনা আমরা করলাম সবাইকে নিয়ে, এই আই থিঙ্ক ইট নিডস টু বি কন্টিনিউড। ইউ শুড নট স্টপ হিয়ার এন্ড পুট এ ডট অ্যান্ড দেন গো ব্যাক হোম। এটা করলে চলবে না, আমাদের এই আলোচনাগুলোকে কন্টিনিউ করতে হবে। ডক্টর ফারিহা হাসিন এভিডেন্স ক্রিয়েশন এবং রিসার্চের কথা বলেছেন, and the issue of research also referred by Tomoko. From my part, I would like to say a few words about the research. Often when we plan for a intervention, we keep very minimal budget about the research, or evaluation, or I think Mr. Alauddin also will be in my voice, because when he used to subcontract the research, he doesn't find the money that ADB has allocated. So researcher jonno, evidence create korar jonno আমাদের আসলেই বরাদ্দ রাখা উচিত বলে আমরা মনে করি। রিফাত বিন সাত্তার চলে গেছেন, বাট উনি এই কথাও বলেছেন যে আমরা যে ডাটাগুলো আমরা জেনারেট করি সেটার অ্যাক্সেসটা মানে to the program people at least needs to be taken, because the research findings needs to be translated into action. So that is very much required. ফারিন বন্ধু থেকে এসেছেন, উনি বলেছেন আমি যে কথাটা বেশি করে নিয়েছি সেটা হলো যে উই অলওয়েজ টক অ্যাবাউট হেলথ অ্যান্ড দ্য মেন্টাল হেলথটাকে আমরা হয়তো খুব মানে সেইভাবে গুরুত্ব দিয়ে আমরা বলি না, এবং এদিকে জোর দিতে হবে আমাদের। সবশেষে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি আবুল ফাইজ মোহাম্মদ আলাউদ্দিন খান, হি হ্যাজ এ ভেরি লং নেম। সো উনি অ্যাজ আই অলরেডি টোল্ড যে উনি ভালো বলেছেন, এবং সংবিধানের রেফারেন্স দিয়ে বলেছেন যে এক্সক্লুশনের কোনো ইস্যু এই সংবিধানে আমাদেরকে দেয় নাই, উই পিপুল এক্সক্লুড বেসিক্যালি। সো রাষ্ট্র অবশ্যই এই চিন্তা করছে। আমরা চলুন whatever we do have in our mind, in our plan, in our budget, in our program, we try to take initiatives to implement. The implementation is a gap, অনেকে এটা রেফার করেছেন। সো ইমপ্লিমেন্টেশনে যেন আমরা আরও জোর দিই। আমি এইটুকু কথা বলে আমি এই প্যানেল স্পিকার টনি মাইকেল গোমেজ, মাশফিকা জামান সাটিয়ার, টমোকো ফুকুদা অ্যান্ড ট্রপা মজুমদার, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলাউদ্দিন খান আপনারও অনুমতি নিয়ে আমরা তাহলে এখানে শেষ করি, বিকজ ইউ আর নাও দ্য senior most here among the government people. Thank you very much. Let's go for lunch. ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।